আসসালামু আলাইকুম। সকলকে হায়ার ম্যাথের ওয়ান শট সিকিউ সিরিজের স্থিতিবিদ্যা অধ্যায়ের ক্লাসে ওয়েলকাম করছি। এই সিরিজে মূলত আমরা ডেডিকেটেড ভাবে বিগত বছরে আসা বোর্ড সিকিউগুলো সমাধান করতেছি। যে কোনো একটা টাইপ সলভ করার আগে সেটার প্রপার ডিটেলড এক্সপ্লেনেশন ভাইয়া দেওয়ার ট্রাই করতেছি। সেই টাইপটা রিপিট হলে তখন আর সেটার থিওরি আমরা ব্যাখ্যা করতেছি না, আমরা শুধু সলভ বা প্র্যাকটিসটার উপরই ফোকাস করতেছি। তো একদম শেষ মুহূর্তের রিভিশনের জন্য এই ক্লাসটা মূলত এফেক্টিভ হবে। এতে করে যারা একেবারেই চ্যাপ্টারটা আগে কখনো পড়ে নাই তাদের ক্ষেত্রে হয়তোবা সমস্যা হতেই পারে। বাট শেষ মুহূর্তে আই গেস এর থেকে বেশি টাইম কেউ ইনভেস্ট করতে আসলে পারবে না। সো পুরো ক্লাসটা শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্যই ইফেক্টিভ হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের ঢাকা বোর্ডের সিকিউরিটায় লক্ষ্য করো, দুটো উদ্দীপক দেওয়া আছে। কতে বলা হয়েছে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি মানের দুইটি সমান বলের লব্ধি থিটা কোণ সৃষ্টি করলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু আলফা বাই টু। এটা কিন্তু কাইন্ড অফ আমাদের একটা থিওরির মতো, তাই না? ধরো ভাইয়া বলগুলোকে যদি এভাবে চিন্তা করি, একটি নির্দিষ্ট বিন্দু হতে আমাদের পি মানের দুটি সমান বল ক্রিয়া করতেছে, তাহলে এক্ষেত্রে আমি যদি সামান্তরিকটাকে পূর্ণ করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবরই কিন্তু আমাদের লব্ধি আর কাজ করবে। ধরো এক্ষেত্রে বল দুটি আলফা কোণে ক্রিয়া করতেছিল এবং লব্ধি পি বলের সাথে থিটা কোণ তৈরি করতেছে। আমরা কিন্তু জানি যে দুটি সমান মানের বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে ঠিক সমান দুই ভাগে বিভক্ত করে দেয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ আলফা হলে এক্ষেত্রে হবে আলফা বাই টু এবং এক্ষেত্রে থিটার ভ্যালুও চলে আসবে কিন্তু আলফা বাই টু। কোয়েশ্চেনে আমাদেরকে সেটাই প্রুফ করতে বলছে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে জানি আলফা কোণে ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধি আর যদি পি বলের সাথে থিটা কোণ তৈরি করত, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আসতো যার সাথে কোণ পি সে নিচে একা সিঙ্গেল, অপরজনের কজ আলফা এবং উপরে হবে তার সাইন আলফা। এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের পি এবং কিউ দুটির মান কিন্তু সমান, অর্থাৎ আমি লিখতে পারি উপরেও আমার পি সাইন আলফা, একইভাবে নিচেও কিন্তু দাঁড়াবে পি প্লাস পি কজ আলফা। দেখো উপরে নিচে আমরা পি কেটে দিতে পারি, তার আগে নিচে আমার পি কমন নিতে হবে, তাহলে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস কজ আলফা। তাহলে পি পি উইথড্র করে দিলে উপরে দাঁড়াচ্ছে সাইন টু আলফার সূত্র এবং নিচে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস কস টুয়াইজ আলফার সূত্র, যেটা কিনা টু সাইন অফ অর্ধেক কোণ ইন্টু কজ অফ অর্ধেক কোণ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু আলফার সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার আলফা, অর্থাৎ এক্ষেত্রে হবে আলফা বাই টু। আমরা যদি একটা কজ আলফা কেটে দিই এবং টু টু কেটে দিই, তাহলে দাঁড়াচ্ছে ট্যান আলফা বাই টু। বাম পক্ষে কি আমাদের ট্যান থিটা ছিল না? তাহলে বলো তো এক্ষেত্রে উভয় পক্ষে আমি ট্যান ইনভার্স নিয়ে কিন্তু বলতে পারি থিটা সমান আমাদের চলে আসতেছে আলফা বাই টু। সো জাস্ট আমাদের মেইন সূত্রের মধ্যে দুটি বলের ভ্যালু পি বসিয়ে দিয়ে সিম্পলি ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা করতে পারলে আমরা প্রুফটা করে ফেললাম। ক্লিয়ার? চলো আমরা খ নাম্বার ম্যাথে চলে যাই। খতে দেখো বলা হয়েছে উদ্দীপক 1 এর গোলকের ওজন হচ্ছে 8 কেজি। এখান থেকে সুতার টান বের করতে হবে। আমরা পুরো উদ্দীপকটাকে যদি একটা চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে, লক্ষ্য করো আমরা x সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলককে x সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দড়ি দ্বারা বেঁধে রাখছি এবং এক্ষেত্রে এই তলের যে রিয়াকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া সেটা ধরো এই বলটা আর আর গোলকের যে ওজন সেটা হচ্ছে ডাব্লিউ এবং আমাদের বেঁধে রাখা রশির যে টান বল সেটাকে ধরো আমি প্রকাশ করতেছি ক্যাপিটাল টি দ্বারা। এখান থেকে আমাদের ওজন বলে দিছে 8 কেজি এবং সুতার টান টি বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের সাম্যাবস্থা বিরাজ করতেছে। তাহলে আমরা বল ত্রিভুজের যে বিপরীত সূত্র সাম্যাবস্থায় সেটা ইউজ করতে পারি কিভাবে? এই যে সমকোণী ত্রিভুজটা এক্ষেত্রে ক্রিয়েট হয়েছে, এর তিনটি বাহু বরাবরই যদি আমরা বলগুলোকে তিনটা বলকে চিন্তা করি তাহলেই কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিরকম? ভাইয়া দেখো এক্ষেত্রে রেড মার্ক করা সমকোণী ত্রিভুজটাকে আবার অঙ্কন করছি এবং ভাইয়া নাম দিচ্ছি এ বি ও সি বিন্দু। দেখো তো আমাদের আর বা অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা ঠিক এবি বাহু বরাবর কাজ করতেছে না? তাহলে ধরো এই বরাবর আমরা চিন্তা করতেছি আর বলকে, দেন লক্ষ্য করো তো আমাদের টান বল কি এক্ষেত্রে বিসি বাহু বরাবর কাজ করতেছে না? তাহলে আমরা এই বরাবর ধরতেছি টান বল টিকে এবং ডাব্লিউ সোজাসুজি নিচে অর্থাৎ এসি বরাবর কাজ করতেছে, তো আমরা এই দিকে ধরতে পারি কিন্তু ডাব্লিউ। আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে জানি একটি ত্রিভুজের তিন বাহু বরাবর যদি একই ক্রমে এভাবে তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থা ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে বলগুলো তাদের বাহুর সমানুপাতিক হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো ইকুয়েশনটা ডাব্লিউ ডিভাইডেড বাই করেসপন্ডিং যে বাহু অর্থাৎ এসি ইকুয়ালস টু হবে টান বল টি ডিভাইডেড বাই করেসপন্ডিং যে বাহু বিসি ইকুয়ালস টু হবে আমাদের আর অভিলম্বিক প্রতিক্রিয়া ডিভাইডেড বাই করেসপন্ডিং বাহু এবি। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ডাব্লিউ এর মান ওজন এবং বের করতে বলছে সুতার টান টি। সো আমরা এই দুটো নিয়ে যদি শুধুমাত্র কাজ করি ডাব্লিউ বাই এসি
ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই বিসি। এবং লক্ষ্য করো বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি কিভাবে, এই দড়ি এবং ব্যাসার্ধের যোগফল অর্থাৎ টোয়াইস এক্স হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। সেটা যদি ভাই বসাই দিই, ডাব্লিউ কোয়েশ্চেনে দেওয়া আছে 8 কেজি, ডিভাইডেড বাই আমরা এসি বসাবো, টান বল বের করব এবং বিসি বাহুর ভ্যালু কিন্তু টোয়াইস এক্স। এবার আসো এসি বের করি। ভাইয়াকে বলো তো এই যে এবি বাহুটা সেটাও কি গোলকটার ব্যাসার্ধ না? তাহলে এবির দৈর্ঘ্য কিন্তু এক্স এবং বিসি ছিল হচ্ছে টোয়াইস এক্স। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ হতে কি এসি বের করে ফেলতে পারবো না? কিরকম? আমাদের অতিভুজ টোয়াইস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখান থেকে বের করে ফেলা যাচ্ছে, দেখো এসি ইকুয়ালস টু আসতেছে 4x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ অর্থাৎ 3x স্কোয়ার এবং রুট করে দিলে রুট ওভার 3 ইন্টু এক্স। সেটা ভাই এখানে জাস্ট সিম্পলি বসাই দিচ্ছি এসির জায়গায় রুট ওভার 3 ইন্টু এক্স। সুতরাং আমাদের টান বলের ভ্যালু দেখো দাঁড়াচ্ছে এই 2x কে ওই পাশে নাও, সিম্পলি 16/√3 এত কেজি ওয়েট। যেহেতু আমাদের ওজনের মানটা 8 কেজি ওয়েটে দেওয়া ছিল, আমরা এইভাবেই দেখো টান বলের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারলাম। ক্লিয়ার? এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা গতে চলে যাই। গতে দেখো আমাদের উদ্দীপক 2 অর্থাৎ এই চিত্রটা লক্ষ্য করতে হবে। আই কিন্তু এই ত্রিভুজটার অন্তকেন্দ্র, রাইট? এবং এক্ষেত্রে আমাদের সদৃশ সমান্তরাল বল দেওয়া আছে, সেখান থেকে এই প্রুফটা করতে হবে। আমরা সদৃশ সমান্তরাল বলের একটা থিওরি একটু আলোচনা করে নিই শুরুতে। সমান্তরাল বল অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে, সদৃশ এবং বিসদৃশ। সমান্তরাল বলতে বোঝায় বল দুটির মধ্যবর্তী কোণ হয় 0 না হয় 180। 0 ডিগ্রি হলে অর্থাৎ তারা একই দিকে ক্রিয়া করলে সেটাকে বলা হয় সদৃশ সমান্তরাল। অপর দিকে যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ ঠিক বিপরীত দিকে ক্রিয়া করে তখন বলা হয় বিসদৃশ সমান্তরাল। এই সদৃশ সমান্তরাল বলের লব্ধি হবে এই রেখারই মধ্যবর্তী একটা বিন্দু সিতে। ধরো এক্ষেত্রে আমাদের লব্ধিটা আসবে এই সি বিন্দু বরাবর এবং সেই আর লব্ধির ভ্যালু কিন্তু হবে পি প্লাস কিউ। সদৃশ সমান্তরাল বলের উপপাদ্য হতে আমরা জানি পি ইন্টু পি বল হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব এসি ইকুয়ালস টু হবে কিউ ইন্টু কিউ বল হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব বিসি এর সমান। আমাদেরকে গ নাম্বারের প্রুফটা করতে হলে এই থিওরিটাই কাজে লাগাতে হবে। ঠিক আছে, দেখো আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের এই ত্রিভুজের 3 শীর্ষ দিয়ে দেখো পি কিউ এবং আর তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে এবং সামগ্রিকভাবে এদের লব্ধি ঠিক আই বিন্দু অর্থাৎ ত্রিভুজটার অন্তকেন্দ্রে ক্রিয়া করতেছে। আমরা অন্তকেন্দ্র কিভাবে পাই বলতো? প্রত্যেকটি কোণের সমদ্বিখণ্ডক রেখা ত্রিভুজটাকে যেই বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুটাই কিন্তু ত্রিভুজটার অন্তকেন্দ্র, রাইট? এক্ষেত্রে ধরো আমরা ধরে নিচ্ছি কিউ এবং আর বলের যে লব্ধি সেটা আমাদের এই ডি বিন্দুতে ক্রিয়া করতেছে এবং মাত্র আমরা দেখে আসলাম ওদের লব্ধি যদি ডি বিন্দুতে ক্রিয়া করে অর্থাৎ এটা যদি আমাদের কিউ প্লাস আর হয় সেখান থেকে আমরা লিখতে পারি কিউ ইন্টু লব্ধি বল পর্যন্ত দূরত্ব বিডি ইকুয়ালস টু হবে আর ইন্টু লব্ধি বল পর্যন্ত দূরত্ব অর্থাৎ দেখো সিডি। মাত্র আমাদের শিখে আসা বা রিভাইজ করে আসা স্বীকার্য থেকে কিন্তু আমরা এটা বলতে পারি। আবার এই কিউ প্লাস আর এবং এই পি বল তাদের লব্ধি ক্রিয়া করতেছে ধরো এই বিন্দুটা এবং সেখান থেকে আমরা সম্মিলিত লব্ধি পাচ্ছি দেখো পি কিউ প্লাস আর। এবং কোয়েশ্চেনে বলা আছে এই বিন্দুটাই বা তিনটি বলের সম্মিলিত যে লব্ধি সেটা হচ্ছে আমাদের ত্রিভুজটার অন্তকেন্দ্র। এখান থেকে আমাদেরকে প্রুফটা করতে হবে। দেখো তো আমরা কি এরকম বলতে পারি না যে আমাদের এডি রেখাটা অ্যাকচুয়ালি কোণ এ এর সমদ্বিখণ্ডক? কেন? কারণ আমাদের অন্তকেন্দ্র পেতে হলে এ বি এবং সি তিনটি কোণেরই কিন্তু সমদ্বিখণ্ডক রেখা আঁকতে হবে এবং তাদের ছেদবিন্দুই হচ্ছে আমাদের এই আই। তাহলে আমরা বলতে পারি এডি কোণ এ এর সমদ্বিখণ্ডক হলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে ঠিক অর্ধেক অর্থাৎ a/2 এবং এই পাশের অ্যাঙ্গেলটা হবে অর্ধেক অর্থাৎ কত বলতো a/2। তাহলে ভাইয়া যদি ত্রিভুজ ABD হতে সাইন সূত্র লিখতে চাই, ত্রিভুজ ABD এ সাইন সূত্রানুসারে ত্রিভুজের যে সাইন সূত্র BD বাহু ডিভাইডেড বাই এর বিপরীত কোণের সাইন, বিডি বাহুর বিপরীত কোণ কে বলতো? আমাদের মাত্র বের করা a/2, শুধু ত্রিভুজ ABD তে কিন্তু আমরা ফোকাস করতেছি। তাহলে হবে সাইন অফ a/2 ইকুয়ালস টু হবে এডি বাহু ডিভাইডেড বাই এর যে বিপরীত কোণ অর্থাৎ কোণ বি তার সাইন। এটা লেখা যায় না বলতো? অনুরূপভাবে আমরা এখন আসো অন্য আরেকটা ত্রিভুজ নিই। আমরা যদি ADC ত্রিভুজটা নিয়ে কাজ করতাম তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বাহু সিডি ডিভাইডেড বাই এর বিপরীত কোণ কে বলতো? কোণ a/2 না? অর্থাৎ তার সাইন a/2 ইকুয়ালস টু আসবে এডি বাহু ডিভাইডেড বাই এর যে বিপরীত কোণ অর্থাৎ সাইন সি। তাহলে দেখো এটা যদি আমাদের 1 নং সমীকরণ এবং এক্ষেত্রে এটা যদি আমাদের 2 নং সমীকরণ হয়, ভাইয়া 1 কে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে বিডি বাই সিডি ইকুয়ালস টু সাইন a/2 সাইন a/2 কেটে গেছে, এডি আর এডি কেটে যাবে, সাইন সি ডিভাইডেড বাই হচ্ছে
সাইন ডি। আমরা এখান থেকে চাইলে লিখতে পারতাম বিডি বাই সিডি ইকুয়ালস টু কিন্তু আর বল ডিভাইডেড বাই কিউ বল। এটা আসলে আমরা বসাই দিই ওই ইকুয়েশনে। বিডি বাই সিডি এর জায়গায় যদি আমাদের আর বাই কিউ বসে যায় তাহলে এমন দাঁড়াচ্ছে। আমরা আবার চাইলে পুরো ত্রিভুজ এবিসি এ যদি সাইন সূত্র অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু লেখা যেত এ কোণের বিপরীত বাহু পুরোটা হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু পুরোটা স্মল বি এবং সি কোণের বিপরীত বাহু পুরোটা হচ্ছে স্মল সি। অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু কিন্তু আমাদের সি বাই সাইন সি ইকুয়ালস টু এই ত্রিভুজটার পরিব্যাসার্ধ আর হলে টোয়াইস আর। তাহলে দেখো তো আমরা চাইলেই সাইন এর ভ্যালু কি লিখতে পারতাম, এ বাই টোয়াইস আর। একইভাবে সাইন বি এর ভ্যালু কি লিখতে পারতাম, বি বাই টোয়াইস আর। অনুরূপভাবে সাইন সি এর ভ্যালু লিখতে পারতাম কিন্তু সি বাই টোয়াইস আর। এই ভ্যালুগুলো তুমি এই ইকুয়েশনে ইনপুট দিয়ে দাও তো 3 নং ইকুয়েশনে। ভাই এখানে আগে ভুলে সাইন ডি লিখে ফেলছিলাম, এটা কিন্তু হবে সাইন বি। তোমরা লক্ষ্য করলেই বুঝবা আমরা যখন 1 আর 2 কে ভাগ করতেছিলাম তখন কিন্তু এই পক্ষে চলে আসছিল সাইন সি বাই সাইন বি। সো এই ক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াচ্ছে সি বাই বি। তাহলে দেখো আমরা যখন কোন এ এর সমদ্বিখণ্ডক এডি নিয়ে কাজ করছি তখন পেয়ে গেছি কিউ এবং আর এর অনুপাত কিন্তু বি আর সি এর সমান। অনুরূপভাবে আমরা যদি কোন বি এর সমদ্বিখণ্ডক নিয়ে কাজ করতাম, ধরো আমাদের কোন বি এর সমদ্বিখণ্ডক এখানে ই বিন্দুতে ছেদ করতেছে, অর্থাৎ বিই যদি কোন বি এর সমদ্বিখণ্ডক হতো তাহলে আমরা প্রুফ করতে পারতাম পি বাই আর ইকুয়ালস টু কিন্তু এ বাই সি। তাহলে কিন্তু এটা প্রুফ হয়ে যায় যে ক্ষেত্রে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু কিন্তু হবে এ ইস টু বি ইস টু সি। এভাবে ধাপে ধাপে আমাদের পুরো বিষয়টা প্রুফ করতে হবে। ক্লিয়ার? চলো পরের ম্যাথে চলে যাই। ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেনটা দেখো, কতে আমাদেরকে বলা হয়েছে 8 নিউটন আর 5 নিউটন মানের দুটি বলের লব্ধি 7 নিউটন, সেখান থেকে আমাদেরকে মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে আমরা আগের সিকিউতে ভেক্টরের লব্ধির দিক নির্ণয়ের যে সূত্র সেটা কাজে লাগাইছি, এখন লব্ধি নির্ণয়ের যে সূত্র সেটা সরাসরি কাজে লাগাতে হবে। সেটা কি বলতো? আমরা জানি আর স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এক্ষেত্রে আলফাটাই কিন্তু বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। যদি পি এবং কিউ বল আলফা কোণে ক্রিয়া করে একটি বিন্দু হতে, তাদের লব্ধির ভ্যালু হবে আর। তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই। আমাদের লব্ধি বলা আছে 7 স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 5 কজ আলফা। এখান থেকে দেখো দাঁড়াচ্ছে 89 কে অপর পাশে নিলে দাঁড়াচ্ছে -40, অর্থাৎ কজ আলফা ইকুয়ালস টু আসবে -হাফ, যেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পি এবং কিউ বল দুটির মধ্যবর্তী কোণ কিন্তু সিম্পলি 120 ডিগ্রি। ক্লিয়ার? চলো আমরা খতে চলেছি। পথে দেখো বলছে আমাদের দৃশ্যকল্প একে একটা রড আছে সুষম এবং সেই রডের এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রান্ত হতে 2 মিটার দূরে একটা খুঁটির উপর আনুভূমিকভাবে রডটাকে স্থির রাখা হয়েছে। তাহলে ভাই যদি চিত্রটা আঁকাই এরকম দাঁড়াবে, এটা হচ্ছে আমাদের রড যার এক প্রান্তে দেখো আমরা 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলাই দিছি এবং রডটার ওজন ঠিক এর মধ্যবিন্দু হতে ক্রিয়া করবে, ধরো এটা হচ্ছে ডাব্লিউ। আর এই দুটি বলকে মাঝখান থেকে ব্যালেন্স করে রাখতেছে ধরো একটা খুঁটি। এই একটা খুঁটির উপরে একে রাখা হয়েছে কেন? এই দুটা বলের যে লব্ধি 10 প্লাস ডাব্লিউ সেটা এই খুঁটি বরাবর ক্রিয়া করতেছে। এবং কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে বলা আছে যে রডটার যেই প্রান্তে আমরা 10 কেজি ঝুলাই দিছি তার থেকে কিন্তু 2 মিটার দূরত্বে আমাদের খুঁটিটা আছে। এই যে 2 মিটার খুঁটির উপর চাপের পরিমাণ যে 40 কেজি সেটা আমাদের বলে দিচ্ছে এবং রডের দৈর্ঘ্যটা বের করতে বলছে। খুঁটির উপর চাপ 40 কেজি বলতে কি বোঝায় বলতো? এই যে 10 প্লাস ডাব্লিউ সেইটার ভ্যালুই কিন্তু 40 কোয়েশ্চেনে গিভেন। তাহলে এখান থেকে দেখো আমরা ডাব্লিউ বের করে ফেলতে পারতেছি কিন্তু 30 কেজি। যে রডটার নিজস্ব যে ওজন সেটা ছিল 30 কেজি। এবং এখন আমরা রডের দৈর্ঘ্য বের করার জন্য দেখো সদৃশ সমান্তরাল বলের ফর্মুলাটা ইউজ করব। কিরকম? ভাইয়া ধরো এই লব্ধি বিন্দু হতে ওজন ডাব্লিউ এর দূরত্বটা ধরতেছি হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা সদৃশ সমান্তরাল বলে কি শিখে আসছিলাম? এই যে 10 ইন্টু লব্ধি বল পর্যন্ত দূরত্ব, যেটা কিনা এক্ষেত্রে 2, ইকুয়ালস টু হবে এই যে আমাদের ডাব্লিউ ইন্টু লব্ধি বল পর্যন্ত যে দূরত্ব সেটা কিনা আমাদের এখানে এক্স। এখানে দেখো আমরা ডাব্লিউ এর ভ্যালু কিন্তু অলরেডি বের করে রাখছি, অর্থাৎ 20 ইকুয়ালস টু ডাব্লিউ হচ্ছে 30 ইন্টু এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু চলে আসতেছে 20/30, দ্যাট ইজ সিম্পলি 2/3 মিটার। বাট এটাই কিন্তু রডের দৈর্ঘ্য না। কেন বলতো? এটা ছিল কেবলমাত্র এক্স এর দৈর্ঘ্য এবং এক্স এর সাথে 2 যোগ করে তুমি রডের অর্ধেক দৈর্ঘ্যটা বের করতে পারবা। তার দ্বিগুণ কিন্তু পুরোটা রডের দৈর্ঘ্য। বুঝতে পারতেছি কিনা? তাহলে এখানে আমাদের রডের দৈর্ঘ্য দাঁড়াবে 2 এর সাথে এক্স অ্যাড হবে এবং সেই পুরো দৈর্ঘ্যটার দ্বিগুণ বের করতে হবে, অর্থাৎ 2 প্লাস আমাদের এক্স যেটা কিনা 2/3 ইন্টু হচ্ছে 2, যেখান থেকে আমরা পাচ্ছি 16/3 এত মিটার। এটাই কিন্তু আমাদের রডের দৈর্ঘ্য।
বলো বুঝতে পারছি কিনা? সিম্পল একটা ম্যাথ ছিল, জাস্ট বুঝে বুঝে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা গতে চলে যাই। দেখো গতে অ্যাকচুয়ালি আমাদের এরকম হেলানো বা আনত তল দেওয়া আছে, যেটা ভাইয়া ধরে নিচ্ছি আলফা কোণে আনত আছে। এবং এক্ষেত্রে আমাদের দুইটা কেস আছে। কি কি? একবার আমরা এই মসৃণ সমতলের দৈর্ঘ্য বরাবর এবং অপরবার ভূমির সমান্তরালে দুটি বল প্রয়োগ করতেছি, একবার F1 এবং অপরবার F2। এতে করে বস্তুটা সাম্যাবস্থায় স্থিরভাবে থাকতেছে এবং বস্তুর ওজন আমাদের বলা আছে W। সেখান থেকে আমাদের এই প্রুফটা করতে হবে F1 এবং F2 বলের সাথে W এর একটা সম্পর্ক। লক্ষ্য করো, একটা কেজে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে ওই তলের সমান্তরালে, সেটাকে আমরা নাম দিচ্ছি F1, দেখো আনত তলের সমান্তরালে। অপর কেজে অর্থাৎ কেস 2 তে বলা হয়েছে ভূমির সমান্তরালে, এই কারণে দেখো আমরা ঠিক ভূমির সমান্তরালে F2 বলটাকে নিছি। রাইট? দুটি কেজেই যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই আমরা লামির সূত্র অ্যাপ্লাই করবো এক্ষেত্রে। লামির সাম্যাবস্থার সূত্রটা কি আমরা একটু দেখে নিই। লামির সাম্যাবস্থার সূত্রটা এরকম যে আমাদের তিনটি বল পি, কিউ এবং আর একই বিন্দুতে ক্রিয়া করে যদি সাম্যাবস্থা সৃষ্টি করে এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা বিটা গামা এরকম ভাবে হয়, তাহলে পি ডিভাইডেড বাই সাইন অফ এর যে বিপরীত কোণ, যেটা কিনা দেখো গামা, ইকুয়ালস টু হবে কিউ ডিভাইডেড বাই এর যে বিপরীত কোণ অর্থাৎ আলফা, তার সাইন অনুপাত, ইকুয়ালস টু হবে আর ডিভাইডেড বাই এর বিপরীত কোণ, যেটা কিনা দেখো বিটা, তার সাইন অনুপাত। এরা কিন্তু পরস্পর সমান হবে এবং এটাই আমাদের সাম্যাবস্থার লামির সূত্র হিসেবে পরিচিত। এটাকেই চলো আমরা এক্ষেত্রে দুই কেসে অ্যাপ্লাই করব। প্রথমে দেখো ভাই, যদি কেস 1 এর ক্ষেত্রে লক্ষ্য করি, আমরা W এবং F1 এর মধ্যে শুধু সম্পর্কটা লিখবো, কারণ আমাদের প্রমাণে দেখো আর বা এক্ষেত্রে তলের যে অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেশন নাই। তাহলে দেখো ভাইয়া লিখতে পারি কেস 1 এর ক্ষেত্রে আমি যদি W নেই, সেটা ডিভাইডেড বাই হবে R1 এবং F1 এর মধ্যবর্তী কোণ। বলতো কেস 1 এ এরা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্ব বরাবর আছে না? তাহলে আমরা লিখতে পারি সাইন অফ সেই 90 ডিগ্রি ইকুয়ালস টু F1 ডিভাইডেড বাই, এখন আমাদেরকে নিতে হবে অপর দুইটার মধ্যবর্তী কোণ বা F1 এর বিপরীত কোণ, যেটা কিনা W এবং R1 এর মধ্যবর্তী কোণ। বলতো সেটা কি হবে? লক্ষ্য করো, আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি। তার সাথে এতটুকুর ভ্যালু কি বলতো? যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয়, আমাদের এই পাশের অ্যাঙ্গেলটাও হবে আলফা, কারণ একান্তর কোণ। এ যদি আলফা হয় তাহলে এটা হবে 90 মাইনাস আলফা, রাইট? এবং এ যদি আবার 90 মাইনাস আলফা হয় তাহলে এতটুকু কিন্তু হবে আলফা। অর্থাৎ ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ দাঁড়াচ্ছে 180 প্লাস আলফা। সেটা যদি ভাইয়া বসায় দেই তাহলে দাঁড়াচ্ছে সাইন অফ 180 প্লাস আলফা। এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, ডাব্লিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে F1 বাই সাইন 180 প্লাস, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ, যেখানে ভ্যালুটা নেগেটিভ এবং সাইনটা সাইনই থেকে যাবে। আমরা জানি 1 বাই সাইন আলফা কিন্তু কোসেক আলফার ভ্যালু, সো কোসেক আলফা ইকুয়ালস টু আসতেছে মাইনাস ডাব্লিউ বাই F1। এটা আমাদের একটা সমীকরণ। এই এবার চলো তো কেস 2 এর ক্ষেত্রে একইভাবেই W এবং F2 এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করি। এক্ষেত্রে দেখো, যদি আমি W নেই তাহলে R এবং F এর মধ্যবর্তী কোণ কি হবে? এই কোণটা যদি আলফা হয় তাহলে এটাও হবে আলফা, কারণ একান্তর কোণ। তাহলে R2 এবং F এর মধ্যবর্তী কোণ কিন্তু চলে আসবে 90 মাইনাস আলফা, অর্থাৎ নিচে আমরা লিখতে পারবো সাইন অফ 90 মাইনাস আলফা ইকুয়ালস টু F2 ডিভাইডেড বাই অপর দুইটার মধ্যবর্তী কোণ অর্থাৎ R এবং W এর মধ্যবর্তী কোণ। বলতো কত হবে? এক্ষেত্রে আমাদের 180 আসতেছে, এই যে 180, এবং আগের মতো এটা 90 মাইনাস আলফা হয়, এটা কিন্তু হবে আলফা, অর্থাৎ পুরো কোণটা চলে আসতেছে 180 প্লাস আলফা। W বাই কজ আলফা ইকুয়ালস টু F2 বাই মাইনাস সাইন আলফা। এবং তুমি যদি কজ আলফাকে এই পক্ষে নিয়ে আসো তাহলে কিন্তু কট আলফা হয়ে যাবে, অর্থাৎ কট আলফা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে মাইনাস ডাব্লিউ বাই F2। তোমরা বলতে পারো ভাই এগুলো বের করে লাভ কি হলো? যারা একটু ত্রিকোণমিতির সূত্র করে অভ্যস্ত, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তারা বুঝে যাওয়ার কথা। আমরা 1 এবং 2 নং সমীকরণকে বর্গ করে বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে আরেক ধাপ আগায় যাবো। তাহলে আমাদের টার্গেট কি বলো? সিম্পলি 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করে দেওয়া, যেটা কিনা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা দাঁড়াচ্ছে বাম পক্ষে, এবং ডান পক্ষে আসতেছে ডাব্লিউ স্কোয়ার বাই F1 স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিন্তু F2 স্কোয়ার। তাহলে দেখো, বাম পক্ষে আমাদের সূত্র 1, ডান পক্ষে ডাব্লিউ স্কোয়ার কমন নিলে আসতেছে F1 ইন্টু F2 হোল স্কোয়ার, আর উপরে F2 স্কোয়ার মাইনাস কিন্তু F1 স্কোয়ার। সুতরাং আমরা যদি ডাব্লিউ কে এক পাশে নিয়ে রুট করে দেই তাহলে দাঁড়াচ্ছে এরকম। সেখান থেকে দেখো উপরে রুট স্কোয়ার কাটা যায়, অর্থাৎ দাঁড়াচ্ছে F1 বাই F2 ডিভাইডেড বাই রুট ওভার অফ F2 স্কোয়ার মাইনাস F1 স্কোয়ার। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রুফ মিলে গেল।
ক্লিয়ার? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, রাজশাহী বোর্ডের কতেও দেখো সিমিলার আরেকটা কোয়েশ্চেন। আমাদের দুটি বলের লব্ধি দেওয়া আছে, সেখান থেকে বল দুটির মধ্যবর্তী কোণ বের করতে হবে। এইটার ভাইয়া করে দিলাম না, আমরা অলরেডি এই টাইপের একটা করে ফেলছি, আশা করি তোমরা পারবা নিজেরা। আমরা দেখো খ নাম্বার দেখি। দৃশ্যকল্প 1-এ এল এম এন বল তিনটি ও বিন্দুতে ভারসাম্য বা সাম্যাবস্থা সৃষ্টি করছে, রাইট? এখান থেকে আমাদের এই প্রুফটা করতে হবে। তো সাম্যাবস্থা বা ভারসাম্য কোথাও দেখলেই আমাদের লামির সূত্রটা মাথায় চলে আসতে হবে, বুঝছো? তো এখানে যদি ভাইয়া লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো? ভাইয়া যদি এম বল নেই সেটা ডিভাইডেড বাই হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত, অর্থাৎ সাইন আলফা। আমি যদি এন নেই তাহলে অপর দুইটা বল কে বলতো? এম এবং এল। তাদের মধ্যবর্তী কোণ দেখো টোয়াইজ আলফা, সো এখানে হচ্ছে সাইন টোয়াইজ আলফা। আর সর্বশেষে এল বলকে আমি নিলে দেখো এই কোণটা আসতেছে অপর দুই বলের মধ্যবর্তী। এখন পুরোটা যোগ করলে আমরা 360 বা 2 পাই পাই। তার থেকে যদি তুমি টোয়াইজ আলফা প্লাস আলফা অর্থাৎ থ্রাইজ আলফা বিয়োগ দিয়ে দাও তাহলেই কিন্তু এই অ্যাঙ্গেলটা চলে আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? সাইন অফ টোয়াইস পাই মাইনাস থ্রাইস আলফা। তাহলে দেখো পরের লাইনে দাঁড়াবে এম সাইন আলফা তার মতো রয়ে গেল ইকুয়ালস টু এন সাইন টোয়াইস আলফা ইকুয়ালস টু এখান থেকে দাঁড়াবে দেখো 2 পাই মাইনাস অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে সাইনের ভ্যালু কিন্তু নেগেটিভ এবং পাই/2 এর জোর গুণিতক দেখে এখানে সাইনই থেকে যাচ্ছে এত সাইন 3 আলফা। এখন যারা অ্যাকচুয়ালি সাইন 2 আলফা এবং 3 আলফা সূত্রগুলো জানো তারা কিন্তু বুঝতে পারার কথা, সূত্র অ্যাপ্লাইয়ের পরে আমরা চাইলেই সাইন আলফা দ্বারা উভয় পক্ষে বা এখানে 3 পক্ষে ভাগ করে দিতে পারবো। কিরকম? সূত্রটা অ্যাপ্লাই করি দেখো, এম সাইন আলফা তার মতো রয়ে গেল ইকুয়ালস টু সাইন টোয়াইজ আলফা সূত্র কি? 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। দেন সাইন 3 আলফার সূত্র কি? সামনে কিন্তু একটা মাইনাস আছে, সো উল্টে যাবে ভাইয়া, মনে রাখি 34। কেন জানো? দেখো 3 সাইন আলফা দেন হয় মাইনাস 4 সাইন কিউব আলফা, ওই যে 34 3 4 এভাবে মনে রাখি। আর 4 এর সাথে কিউব হয়, আর যেহেতু সামনে মাইনাস ছিল এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে কিন্তু প্লাস। দেখো তো প্রতিপক্ষ থেকে তুমি একটা করে সাইন আলফা বাদ দিয়ে দিতে পারো না? এটার সাথে এটা কেটে দাও, তাহলে শুধু কস থাকতেছে আর এখান থেকে সাইন চলে যাবে, এখানে শুধু স্কোয়ার হয়ে যাবে। তো ভাই যদি ভালো মতো পরের লাইনটা আবার লিখি তাহলে দাঁড়াচ্ছে এম ইকুয়ালস টু এন বাই টোয়াইস কজ আলফা ইকুয়ালস টু এল বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। দেখো এখন আমরা তিনটা অনুপাতের মধ্যে দুইটা নিয়ে কাজ করবো। এখন বোঝারই কথা, এম যেহেতু একা বা সিঙ্গেল আছে এইটা নিয়ে কাজ করলে ইজিয়ার হবে। সো ভাইয়া দেখো প্রথম ক্যালকুলেশনটা করব এই দুইটা অনুপাত নিয়ে। চলো করা শুরু করি। দেখো তো এখান থেকে আমি চাইলে লিখতে পারি না কজ আলফা ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই টোয়াইজ এম, এবং এটাকে ধর আমি 1 নং সমীকরণ হিসেবে রাখলাম। কেন? তোমার যদি কজ আলফা জানা থাকে তুমি কিন্তু সাইন আলফাও পেয়ে যাবে, সেই সাইন আলফা আমরা এখানে বসাতে পারবো। এবার দেখো ভাইয়া করবো কি, এই দুটো অনুপাত নিব এম এবং এল বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। এই দুইটাকে নিয়ে যদি ভাইয়া লিখি তাহলে দেখো দাঁড়াচ্ছে এম ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই 4 সাইন স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। কেন কজ স্কোয়ারে গেলাম বলতো? কারণ আমাদের কজের ভ্যালু কিন্তু জানা, তাহলে আসলে ভ্যালুটা বসাই দিয়ে 1 নং হতে m equals to l divided by 4 into 1 minus এটার স্কোয়ার অর্থাৎ n স্কোয়ার বাই 4m স্কোয়ার, এই পুরোটা মাইনাস 3। তাহলে একটু নিচে যাচ্ছে আমাদের লসাগু করতে হবে, তাহলে দেখো দাঁড়াচ্ছে m equals to l divided by 4 মাল্টিপ্লাই করে দাও বা লসাগুটাকে নিয়ে ফেলো, লসাগু আসতেছে কিন্তু 4m স্কোয়ার, সেই 4m স্কোয়ারের সাথে 4 গুণ হয়ে 4 4 কাটাকাটি চলে যাবে। সো নিচে থাকতেছে m স্কোয়ার, উপরে দেখো দাঁড়াচ্ছে 4m স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস হচ্ছে 3m স্কোয়ার। মানে এই এম স্কোয়ার জাস্ট উপরে পাঠায় দাও। আমরা যদি আরেকটু ক্যালকুলেট করি তাহলে দেখো দাঁড়াচ্ছে এম ইকুয়ালস টু ওই এম স্কোয়ার উপরে চলে গেছে আর নিচে দেখো 4টা এম স্কোয়ার থেকে 3টা বিয়োগ চলে গেছে, সো সিম্পলি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। উভয় পক্ষ থেকে তুমি একটা এম কেটে দিতে পারো, সেখানে আর স্কোয়ারটা থাকবে না। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো চাইলেই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এত ইকুয়ালস টু এম এল। কোয়েশ্চেনে দেখো বলছে প্রুফটা এন কে এক পাশে আনতে, সো আমরা লিখতে পারি এন স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস এম এল, এবং সেখান থেকে তুমি এম কমন নিলে কিন্তু লেখা যাচ্ছে এম মাইনাস এল। দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু মিলে গেল, জাস্ট সিম্পল দুইটা ক্যালকুলেশন। একবার এই অনুপাতটাকে নিয়ে কাজ করো আর একবার এম এর সাথে এই তৃতীয় অনুপাতটাকে নিয়ে কাজ করো। ক্লিয়ার? চলো আমরা গতে চলে যাই। গতে দেখো আমাদের বলা আছে একটা সুষম তক্তা যার দৈর্ঘ্য হচ্ছে 12 পরিমাণ এবং সেটার ওজন দেওয়া আছে পি। ঠিক আছে, সেটা ডি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। ভাই যদি চিত্রটা আঁকাই তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। দেখো এক্ষেত্রে আমাদের পুরো 12 দীর্ঘ একটা তক্তা আছে, সেই তক্তাকে আমরা দুটি খুঁটির উপরে অবস্থান করতেছি এবং তার মধ্যবিন্দু দিয়ে কিন্তু ওজনটা ক্রিয়া করবে, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি। এখন দুইটা কেস আছে, আমরা
ওই তক্তাটা দুই প্রান্তে একবার কিউ ওজন ঝুলাইছি, একবার আর ওজন ঝুলাইছি, এবং না উল্টে সেটাকে ব্যালেন্স রাখা গেছে, এবং এটা কিন্তু পর্যায়ক্রমে করা হয়েছে, অর্থাৎ একসাথে না। একবার কিউ ঝুলানো হয়েছে, একবার আর ঝুলানো হয়েছে। সো এখানে দুইটা কেস হতে পারে। দেখো কেসগুলো আলাদা করে বলি। ধরো এটা হচ্ছে কেস 1, এবং এক্ষেত্রে ভাইয়া কেস 2টা নিব। কেস 1 আমরা বলতে পারি আমরা কিউ ওজনকে ঝুলাইছি, ধরো এই প্রান্তে আমরা কিউ ওজন ঝুলাই দিচ্ছি। আর কেস 2তে আমরা অপর প্রান্তে ঝুলাইছি হচ্ছে আর ওজন, রাইট? ভাই একটু হিসাবের সুবিধার জন্য পয়েন্টগুলোকে মার্ক করে নিই। সরি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং অপর প্রান্ত হচ্ছে বি পয়েন্ট। তক্তা দুইটা আছে হচ্ছে সি এবং ডি তে, আর আমাদের ঠিক মধ্যবিন্দুটাকে ধরো আমরা ই দিচ্ছি। একইভাবে এখানেও এ এবং অপর প্রান্তে বি, আর মাঝখানে সি ডি ই কিন্তু আছে, রাইট? এখন দেখো, যখন আমরা এক প্রান্তে কিউ ওজন ঝুলাইছি, তক্তাটা কি এই পাশে ঘুরে পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে না? তো দেখা যায় যখন আমরা কোনো রকমে ব্যালেন্স করছি, তখন পুরো চাপটা সামলাচ্ছে এই খুঁটিটা, এই যে এই খুঁটিটা। লব্ধিটা আসতেছে পি প্লাস কিউর এই বরাবর, এবং এর এগেনস্টে পুরো প্রেসারটা দিয়ে বা লব্ধিটা ব্যালেন্স করতেছে কিন্তু আমাদের এই যে সি বিন্দুতে থাকা খুঁটি সে। অর্থাৎ এক্ষেত্রে ডি খুঁটির উপরে কিন্তু কোনো বল প্রয়োগ হবে না। যখন দেখবা জাস্ট আলতো করে উঠার উপক্রম হবে, ওই মুহূর্তে এখানে বলটা কিন্তু শূন্য। তো আমাদের পুরো ক্যালকুলেশনটাই করতে হবে এখানে। তার আগে ভাইয়া দেখো, উদ্দীপক থেকে কয়েকটা কথা একটু বলে দিই তোমাদেরকে। দেখো, আমাদের পুরো যে তক্তাটা তার দৈর্ঘ্য ছিল হচ্ছে 12, অর্থাৎ আমরা বলতে পারি এখানে এ বি ইকুয়ালস টু কিন্তু টোয়াইস এল, এটা কোয়েশ্চেনে গিভেন। আবার আমাদের যে খুঁটি দুইটা তারা পরস্পর থেকে কিন্তু ডি দূরত্বে অবস্থিত, রাইট? তাহলে আমরা লিখতে পারি খুঁটি দুইটা আছে সি ডি দূরত্বে, অর্থাৎ সি ডি ইকুয়ালস টু কিন্তু ডি। এটা আমাদের পরবর্তীতে লাগতে পারে, তাই ভাইয়া উল্লেখ করে রাখলাম। এখন দেখো, আমরা সদৃশ সমান্তরাল বল উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? এই যে কিউ বল ইনটু ওর হতে লব্ধি পর্যন্ত দূরত্ব, যেটা কিন্তু দেখো এসি, ইকুয়ালস টু হবে আমাদের পি বল ইনটু ওর হতে লব্ধি পর্যন্ত দূরত্ব, যেটা কিন্তু সিই বল। এটা আমরা লিখতে পারি কিনা? এখান থেকে কিন্তু লেখা যায় এসি ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু কিন্তু সিই ডিভাইডেড বাই কিউ। তোমরা বলতে পারো ভাই আপনি এভাবে কেন লিখতেছেন, একটু প্রমাণটা লক্ষ্য করো তো। আমাদের নিচে পি প্লাস কিউ আনতে হবে না? আমি যদি এই যে হর এবং হর যোগ করি, অর্থাৎ পি প্লাস কিউ, এবং উপরে দেখো এসি আর সিই কে যোগ করি, অর্থাৎ এসি প্লাস সিই, তাহলে কি দাঁড়াবে বলতো? এসি প্লাস সিই করলে কি দাঁড়ায়? এসি প্লাস হচ্ছে সিই, সেটা কিন্তু পুরো এই চলে আসার। আমরা জানি পুরো লাঠিটা বা পুরো তক্তাটা হচ্ছে 12 দৈর্ঘ্যের, তাহলে এর ঠিক অর্ধেক, দেখো ই বিন্দুটা মধ্যবিন্দু ছিল না তক্তাটার, এর ঠিক অর্ধেক কিন্তু হবে তাহলে এল পরিমাণ। তাহলে এক্ষেত্রে আসতেছে এল বাই পি প্লাস কিউ। এটা করলে আমাদের লাভ কি? দেখো, আমাদের দরকার কিউ বাই পি প্লাস কি, আমরা কিন্তু সেটা দাঁড় করাতে পারবো। দেখো, আমরা শুধু এই রেশিও আর এই রেশিওটাকে নিব। লক্ষ্য করো, এইটা এবং এইটা। তাহলে লেখা যায়, ভাই ধরো উপরে নিয়ে লিখতেছি, কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে সিই বাই কিন্তু এল। বলো সত্য কিনা? এটা ধরো আমাদের 1 নং ইকুয়েশন। এটা আমরা কেস 1 থেকে দাঁড় করালাম, রাইট? একইভাবে এবার কেস 2 তে আসো ভাইয়ের সাথে। কেস 2 তে আমরা লিখতে পারি এই যে দুইটা বল, অর্থাৎ আমরা এখন আর বিন্দুতে যদি একটা ওজন ঝুলাই দিই, এক্ষেত্রে পুরো ব্যালেন্সিংটা করবে আমাদের এই ডি বিন্দুতে থাকা তক্তা, কারণ ওই কিন্তু ওই লব্ধিটা যোগান দিবে। এক্ষেত্রে হচ্ছে পি প্লাস আর। আচ্ছা, এই আর দিয়ে কিন্তু আমি জাস্ট লব্ধিকে বুঝাইছিলাম, বুঝছো? আর ড্যাশ। তো এটাও ধরো আরেকটা লব্ধি, আর ডাবল ড্যাশ। ওই কিন্তু পুরোটার যোগান দিচ্ছে বা ব্যালেন্স করতেছে। এই অপর যে খুঁটি তার উপর কিন্তু বলটা শূন্য। তাহলে এখান থেকে ভাই যদি ইকুয়েশনটা দাঁড় করাই সদৃশ সমান্তরাল বলের উপপাদ্য অনুসারে, তাহলে কি হবে বলতো? পি ইন্টু এটা হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব সেটা কি ইডি, ইকুয়ালস টু হবে আর ইন্টু লব্ধি পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু বিডি। আমরা আগের মতো করে আসলে লিখে ফেলি। কি লেখা যাবে? বিডি ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু কিন্তু ইডি বাই আর। এটা লিখলে লাভ কি? আমরা এখন উপরে যোগ করে দিব বিডি প্লাস ইডি, আর নিচে যোগ করে দিব পি প্লাস আর, কারণ প্রমাণটা লক্ষ্য করে আমাদের পি প্লাস আর লাগবে। এবং এখান থেকে দেখো আমরা বলতে পারি কি, বিডি আর ইডি যোগ করলে তো আবার সেই তক্তার অর্ধেক চলে আসতেছে, অর্থাৎ এল, আর নিচে থাকতেছে পি প্লাস আর। এবং এখান থেকে বলতো আমরা কোন দুইটা রেশিওকে নিব? এইটা এবং এইটা, কারণ দেখো এর মধ্যে পি প্লাস আর আছে, আর আমাদের যে আর লাগবে উপরে সেটা কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা 2 নং সমীকরণ দাঁড় করাতে পারি, আর ডিভাইডেড বাই পি প্লাস আর ইকুয়ালস টু দাঁড়াবে কিন্তু ইডি বাই এল। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। লক্ষ্য করো তো। এখন আমরা করবো কি, দেখো এই দুটাকে যোগ করে দিব, কারণ আমাদের এই টার্ম আর এই টার্মকে কিন্তু যোগ করতে হবে। সো আমরা সমীকরণ 1 ও 2 কে যোগ করে দিব। 1 ও 2 যোগ করলে আসতেছে বাম পক্ষে কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি প্লাস আর, এবং ডান পক্ষে দেখো দাঁড়াচ্ছে, তাদের ডান পক্ষে দুইটা রাশি সিই বাই এল প্লাস হচ্ছে ইডি বাই এল। আসলে লিখে ফেলি, সিই বাই হচ্ছে এল প্লাস হচ্ছে ইডি বাই এল। এলটা কমন চলে আসে, 1 বাই এল কমন, আমাদের জাস্ট সিই যোগ করতে হবে হচ্ছে ইডি। একটু চিত্রটা লক্ষ্য করে আসি আগের স্লাইডে। সিই আর ইডি যোগ করলে কি আসতেছে দেখো তো,
এই হলো সিই আর এই হলো ইডি। এটা কিন্তু খুঁটি দুইটার মধ্যবর্তী দূরত্ব চলে আসলো, আর আমরা অলরেডি লিখে নিয়েছিলাম খুঁটি দুইটার মধ্যবর্তী দূরত্ব সিডি কিন্তু চলে আসে ডি, অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা সিডি পাচ্ছি, যার দৈর্ঘ্য হচ্ছে ডি, অর্থাৎ আমরা লিখতে পারি ডি বাই এল। দেখো তো আমাদের কাঙ্ক্ষিত প্রুফ হয়ে গেল কিনা। এরপর লাস্ট লাইনে জাস্ট এটা লিখে দাও। বুঝতে পারছি, চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, এরপরে সিকিউটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের। এখানে কত দেখো বলা হয়েছে, একজন ফেরিওয়ালা একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে রাখছে। আমরা কিন্তু রিয়েল লাইফে এটা দেখি, তাই না? দেখে আমরা অভ্যস্ত। আর এক প্রান্তে তিনি হাত রাখছে, কারণ অপর প্রান্তে সে একটা ওজন ঝুলাই দিছে, রাইট? তো ভাই যদি চিত্রটা আঁকা, এখানে কি ঘটতেছে, ধরো এইটা হচ্ছে ফেরিওয়ালার কাজ। সে ঠিক মাঝখানে তার কাঁধটা রেখে ব্যালেন্স করে, তার মধ্যে পেছন দিকে সে ধরো একটা ভর ঝুলায় দেয়। তাকে এক্ষেত্রে বলা আছে 12 কেজি ভর ঝুলাই দিছে, আর অপর দিকে সে তার হাত দিয়ে ধরে কিন্তু ব্যালেন্স করে অপর প্রান্তে। তো এই প্রান্তে সে বলটা দিচ্ছে কিন্তু হাত দিয়ে, সো ধরো ভাই এটাকে নাম দিচ্ছি পি, রাইট? এই দুইটাকেই কিন্তু ব্যালেন্স করতেছে তার কাঁধ P+12, রাইট? তো কোয়েশ্চেনে বলেও দিচ্ছে আমাদের কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব, তাহলে বস্তু পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 মিটার, অর্থাৎ P+12 থেকে এতটুকু হচ্ছে 2 মিটার। এই আর কাঁধ হতে হাতের দূরত্ব, যেদিকে সে হাত দিয়ে বলটা প্রয়োগ করছে, সেই দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে বলতো এখান থেকে আমরা ইকুয়েশন দাঁড় করাতে পারি না? সদৃশ সমান্তরাল বলের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি 12 ইন্টু এই বল হতে লব্ধি বল পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 2, ইকুয়ালস টু পি ইন্টু এই পি বল হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব 3। এখান থেকে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ সে হাত দ্বারা কতটুকু বল প্রয়োগ করছে সেটা পেয়ে গেছি, 8 কেজি ওয়েট। কোয়েশ্চেনে দেখো আমাদের জানতে চাইছে কাঁধের উপর চাপের পরিমাণটা কত। দেখো কাঁধের উপর চাপ কিন্তু P+12, তো সেই আনসারটা হবে, বা ধরো এই ক্ষেত্রে আর লব্ধিটা হচ্ছে আর, সেই আরটা হচ্ছে P+12, যেটা কিনা 8+12 এত কেজি ওয়েট। অর্থাৎ আমরা বলতে পারি কাঁধের উপর প্রযুক্ত চাপ বা বলটা কিন্তু 20 কেজি ওয়েট বা 20 কেজি ভরের সমতুল্য। বুঝতে পারলাম কিনা দেখো, একবারে সিম্পল। চলো খতে চলে যাই। খ দেখো আমাদের অলরেডি করে আসা এই গোলকে টাইপের ম্যাথ, এবং সেই কোয়েশ্চেনে আমাদেরকে ডাটা দিয়ে দিছিল, এখানে ডাটা দেয় না, জাস্ট আননোন হিসেবে রেখে দিয়েছে। সো একই প্রসিজারেই কিন্তু তোমরা আশা করি করতে পারবে, এবং এক্ষেত্রে বল ত্রিভুজের যে বিপরীত সূত্র সেটাকে কাজে লাগাবা, রাইট? আমরা চলো গ নাম্বারটা দেখে আসি। গতেও দেখো আমাদেরকে একটা তক্তা দুটি খুঁটির উপরে রাখা আছে আনুভূমিকভাবে, রাইট? তক্তাটার দৈর্ঘ্য বলা আছে 16 মিটার এবং তার ওজন বলা আছে হচ্ছে 18 কেজি, রাইট? এর মধ্যে খুঁটির একটা দেখো ঠিক এ প্রান্তে, বাট অপর খুঁটিটা কিন্তু বি প্রান্ত হতে 2 মিটার ভেতরে অবস্থিত। তো এখানে আবার আমাদের চিত্রটা আঁকাতে হবে। এটা হচ্ছে তক্তাটার মধ্যবিন্দু, যেখানে হতে তার ওজন 18 কেজি ওয়েট ক্রিয়া করতেছে। আমাদের দুটি খুঁটির মধ্যে একটি কিন্তু একদম এক প্রান্তে অবস্থিত, এটা ধরো আমাদের এ প্রান্ত, কিন্তু অপরটা বি প্রান্ত হতে 2 মিটার ভেতরে অবস্থিত, অর্থাৎ দেখো একটু ভেতরের দিকে। আমি যদি এটাকে সি বিন্দু দেই নাম, তাহলে বিসি ইকুয়ালস টু কিন্তু এখানে 2 মিটার। আবার পুরো তক্তাটা যেহেতু এ বি, যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে অলরেডি, সেটা কিন্তু 16 মিটার। আসো এরপর কোয়েশ্চেনটা দেখি। বললো যে একজন বালক তক্তাটিকে না উল্টিয়ে বি প্রান্তে পৌঁছায় গেছে, অর্থাৎ বালক যদি বি প্রান্তে পৌঁছায়, তার ওজনটা বা বালকের ওজন ওয়েট সেটা কি বি প্রান্ত দিয়ে ক্রিয়া করবে না? এবং আমরা গত সিকিউটা এইভাবে সলভ করে আসছি যে ঠিক যখন সে এই প্রান্তে কোনো রকম ভাবে পৌঁছাতে পারবে, তখন কিন্তু এটা জাস্ট উল্টানোর, এই তক্তাটা জাস্ট উল্টে যাওয়ার উপক্রমটা হবে। সে যখন এদিকে ভর দিচ্ছে, তক্তাটা এই উপরের দিকে উল্টে যেতে পারে, অর্থাৎ এই যে এইরকম হয়ে যেতে পারে, এই উপক্রমটা হবে। বাট না হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন কোনো রকম ব্যালেন্স করে রাখছে, তখন এই খুঁটির উপরে কিন্তু কোনো বল প্রয়োগ হবে না, এর উপর বল বা চাপটা কিন্তু শূন্য আসবে। তো আমরা বলতে পারি পুরো বলটাকে কিন্তু ব্যালেন্স করতেছে এক্ষেত্রে আমাদের সি খুঁটি। এই বিন্দুকে ভাই বললাম ডি বিন্দু। 18 কেজি ওয়েট থেকে লব্ধি সিডি পর্যন্ত যে দূরত্ব সেটা হবে ডাব্লিউ, যার ভ্যালু আমাদের জানা নাই, ইনটু বিসি পর্যন্ত যে দূরত্ব সেটা, রাইট? এখান থেকে দেখো কি বলা যায়, আমরা কিন্তু জানি পুরো খুঁটিটা হচ্ছে 16 মিটার, তাহলে এখানে ডি থেকে বি কি তার ঠিক অর্ধেক, অর্থাৎ এতটুকু কিন্তু 8 মিটার, যার মধ্যে বিসি আবার 2 মিটার। তাহলে আমরা সিডি এবং বিসি দুইটা কিন্তু জানি, সিডি কিন্তু আসবে 6 মিটার। অর্থাৎ আমরা এরপরে ভ্যালু বসাতে পারি 18 ইন্টু সিডি হচ্ছে 6 ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু বিসি কিন্তু 2। তাহলে এখান থেকে আমরা বালকের ওজনটা পেয়ে যাব 54 এত কেজি। বলো ক্লিয়ার কিনা? খুবই সিম্পল একটা ম্যাথ আমাদের গতে ছিল, আর খ নাম্বারটা আশা করি তোমরা করতে পারবে। আমরা চলো পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, এরপর আমাদের কুমিল্লা বোর্ড 23-এ দেখো ক আবার তোমরা করতে পারবা, দুইটা বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দাও। আমরা খতে চলে আসি। খতে দৃশ্যকল্প 1, এখানে কি বলছে, দুইটা বল পরস্পর সমান পি এবং কিউ, এরা 2θ কোণে যদি ক্রিয়া করে তখন লব্ধিটা হচ্ছে টোয়াইজ আর, আর যদি 2φ কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হচ্ছে আর। কিছুই না, দুইটা ইকুয়েশন ফর্ম করো, তাইলে দেখবা ইকুয়েশন সলভ করে আমরা কাঙ্ক্ষিত প্রমাণটা মিলাই ফেলতে পারবো। দেখো আমরা কেস 1 এর জন্য লিখি। কেস 1-এ কি বলা বলো তো, বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 2θ, তাহলে আমি ফর্মুলা লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কারণ বল দুইটা সমান, প্লাস টোয়াইস পি ইন্টু পি অর্থাৎ পি স্কোয়ার, কজ অফ
টু থিটা, মধ্যবর্তী কোণ টু থিটা থেকে ওই পাশে হবে কিন্তু টোয়াইস আর এর উপর হোল স্কয়ার অর্থাৎ 4r²। বলতো এটা আমাদের 1 নং ইকুয়েশন বলা যায় না? একইভাবে কেস 2 টা দেখো, এখন এরা যদি 2 ফাই কোণে ক্রিয়া করে, সূত্র প্রথমে পি স্কয়ার প্লাস পি স্কয়ার একই, প্লাস 2 ইন্টু পি যেটা 2p স্কয়ারই হবে, বাট এখন অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস ফাই, তাহলে লব্ধি বলছে আর এর স্কয়ার, তাহলে r²। আমরা কি করবো, চলো এটাকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে দেখো, 4 দ্বারা গুণ করে দিলে দাঁড়াচ্ছে 4p² প্লাস, আচ্ছা একবারে লেখা যেত 8p², ভ্যালু লিখে দিছি, প্লাস এখানেও 8p² প্লাস কস টোয়াইস ফাই ইকুয়ালস টু কিন্তু 4r²। এটা করলে লাভ কি দেখো, 1 এবং 2 নং সমীকরণের কিন্তু ডান পক্ষটা হুবহু সেম, সো আমরা 1 ও 2 হতে পাই লিখতে পারি ডান পক্ষ আর বাম পক্ষ সমান। দেখো এই ক্ষেত্রে 8p² আর ওই ক্ষেত্রে 2p², একবারে লেখা যায় 6p² প্লাস এখানে আছে 8p² কস টোয়াইস ফাই মাইনাস 2p² cos 2 থিটা, এত ইকুয়ালস টু কিন্তু 0। সব আমরা এক পক্ষে নিয়ে লিখছি, বুঝতে পারছো কিনা, কারণ এটা ডান পক্ষ হুবহু কিন্তু সেম ছিল, দুটাকে ইকুয়ালস লিখতে পারতাম আমরা বাম পক্ষ নিয়ে। আচ্ছা এখানে দেখো আমরা 2p² দ্বারা ভাগ করে দিতে পারি উভয় পক্ষে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 3 প্লাস এখানে দাঁড়াবে 4 cos টোয়াইস ফাই দেন মাইনাস 2p², তার মানে ভাগ করে দাঁড়াচ্ছে 2 cos টোয়াইস থিটা ইকুয়ালস টু 0। প্রমাণটা একটু লক্ষ্য করো তো, আসলে এরকম আসবে না যে cos থিটা সমান 2 ইন্টু cos ফাই, মানে মেইন কথা দেখো ভাই, যেখানে ফোকাস করতে বলবো তোমাদেরকে, অ্যাঙ্গেলটা দেখো ডাবল অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল হচ্ছে শুধু থিটা বা শুধু ফাই, এখানে কিন্তু ডাবল অ্যাঙ্গেল দেওয়া টোয়াইস ফাই টোয়াইস থিটা, ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেলে যাওয়ার ফর্মুলাটা আমাদের মনে করতে হবে। মনে করে দেখো 1 প্লাস cos টোয়াইস থিটা ইকুয়ালস টু কিন্তু 2 cos স্কয়ার থিটা, তাহলে আমরা যদি বের করতে চাই cos টোয়াইস থিটা সমান কি, সেটা লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দিব, দেখো কি লেখা যায় তাহলে, 3 এর মতো থাকলো, প্লাস 4 ইন্টু 2 cos স্কয়ার থিটা অর্থাৎ 8 cos স্কয়ার, এবার তো থিটা না এখানে ফাই, মাইনাস 4 আর একে কিন্তু -4 হয়ে যাচ্ছে, দেন এখানে কিন্তু ফর্মুলার আগে একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা দেন মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো 1 আর 3 4, 4 কিন্তু কেটে গেছে, তাহলে শুধু থাকতেছে 8 cos স্কয়ার ফাই ইকুয়ালস টু কি, ওই পাশে নিলে 2 cos স্কয়ার থিটা, তুমি 2 দ্বারা ভাগ করে দেন রুট করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, রুট করে দিলে 2 চলে আসতেছে, অর্থাৎ আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 2 ইন্টু cos ফাই। দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রুফটা কিন্তু মিলে গেল। সিম্পলি দুটো ইকুয়েশন লেখো, দেন জাস্ট এই সিম্পল ক্যালকুলেশন, এবং এই বিষয়টা বোঝা যে আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেলে নিতে হবে ডাবল অ্যাঙ্গেল থেকে, সো আমাদের এই ফর্মুলা যে অ্যাপ্লাই করতে হয় এতটুকুর উপর আয়ত্ত থাকতে হবে ভালো মতো। চলো আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাই গতে। আচ্ছা গতে দেখো আমাদের বিপরীতমুখী সমান্তরাল বল দেওয়া আছে, অর্থাৎ বিসদৃশ সমান্তরাল বলের যে উপপাদ্য সেটা অ্যাপ্লাই করতে হবে। ভাই একটু চিত্রটা যে সাকাই ফেলি, এখানে দেখো দুইটা কেস আছে, প্রথমে ওরা নর্মালি ক্রিয়া করতেছে, আর গতে কোয়েশ্চেনে দেখো বলে দিছে যে ওদেরকে যদি তুমি এ পরিমাণ বৃদ্ধি করো তাহলে দেখাও যে লব্ধিটা এত দূরত্ব সরে যাবে। আসলে আমরা কেস দুইটাকে জাস্ট নিয়ে ফেলি চিত্রটার মধ্যে। ধরো এই হচ্ছে আমাদের এ বিন্দু যেখানে ক্রিয়া করতেছে পি বল, দেন বি বিন্দুতে বিপরীতমুখী সমান্তরাল বল কিউ ক্রিয়া করতেছে। কোয়েশ্চেনে দেখো বলা আছে পি কিন্তু কিউ এর থেকে বড়, আমরা বিপরীত সমান্তরাল বলের উপপাদ্য হতে কি জানি, লব্ধিটা হবে বড় বলের দিকে ওই সরলরেখার বাইরে। তাহলে ধরো আমরা লব্ধিটা ধরতেছি এই সি বিন্দুতে কাজ করতেছে কি পি মাইনাস কিউ, রাইট? এটা গেল আমাদের কেস 1। বাট আবার বলে দিছে যে ওদেরকে যদি তুমি এ পরিমাণ বৃদ্ধি করতে, আচ্ছা এক কাজ করি, চলো আমরা কেস 1 এর জন্য আগে ইকুয়েশনটা একবার অ্যাপ্লাই করে আসি। তাহলে ইকুয়েশন অ্যাপ্লাই করলে এক্ষেত্রে কি লেখা যাবে বলো তো, পি বল হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব সেটা কিনা এসি ইকুয়ালস টু কিউ বল হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব, খুবই কেয়ারফুল, সেটা কিন্তু বিসি। বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে ভাইয়া লিখতে পারি বিসি ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই কিন্তু কিউ। এটা আপাতত আমরা রাখি। আমরা চলো কেস 2টা একটু দেখি। কেস 2তে কি করা হয়েছে, বল দুটাকে বৃদ্ধি করা হয়েছে এ পরিমাণ, অর্থাৎ পি এর জায়গায় এখন আমরা নিব পি প্লাসে, একইভাবে কিউ এর জায়গায় নিব কিউ প্লাসে। লব্ধি তো মানে একই থাকবে, দেখো বিয়োগ করে পি প্লাসে থেকে যদি কিউ প্লাসে মাইনাস করো পি মাইনাস কিউই আসবে, বাট এবার লব্ধিটা একটু দূরে সরে যাবে ওই রেখা বরাবর। দেখো বলতেছে এত দূরত্ব যে সরে যাচ্ছে, তো ধরো এখন আমরা ধরতেছি লব্ধিটা এই পয়েন্টে চলে যাচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ তুমি সেম পরিমাণ অ্যামাউন্ট দুইটা বলে বৃদ্ধি করে লব্ধির ক্রিয়া বিন্দুটাকে চেঞ্জ করে দিলা, বাট লব্ধির ভ্যালু কিন্তু একই থাকতেছে। অর্থাৎ এটা ছিল আমাদের কেস 1। ধরো কেস 1 এই, এবার আসো কেস 2 এর ক্ষেত্রে ফর্মুলাটা অ্যাপ্লাই করি। কেস 2 এর ক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এবার আমাদের বল কিন্তু পি প্লাস এ, সেটা ইন্টু ওর হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব, ওটা হচ্ছে এডি, ধরো ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়ালস টু হবে কিউ প্লাস এ হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব অর্থাৎ বিডি, রাইট? আমাদের দেখো বের করতে হবে কিন্তু সিডির দূরত্ব, এবং যারা একটু স্মার্ট তারা ধরে ফেলছে আমাদের টার্গেট কি, বুঝছো? আমরা করব কি এডি থেকে এসি বের করে দিব, তাহলেই তো হয়, কারণ এই যে দেখো এসি আছে, এই যে দেখো এডি আছে, ওই দুটোকে কাজে লাগাবো। তার আগে দেখো ভাই একটু লিখি বিডি ডিভাইডেড বাই পি প্লাস এ
ইকুয়ালস টু কিন্তু এডি ডিভাইডেড বাই কিউ প্লাস। তাহলে আমরা এরকম লিখতে পারি না ভগ্নাংশের এরকম ইকুয়েশন থেকে বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি, আর এই নিচে দাঁড়াবে কিন্তু পি মাইনাস কিউ, অর্থাৎ এটা ইকুয়ালস টু লেখা যায়। দেখো তো তুমি যদি বিসি থেকে এসি বাদ দিয়ে দাও এবি চলে আসে, কিন্তু উপরে এবি আর নিচে কিন্তু পি মাইনাস কিউ, অর্থাৎ আমরা লিখতে পারতেছি এসি বাই কিউ ইকুয়ালস টু কিন্তু এবি বাই পি মাইনাস কিউ। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমরা রাখলাম। একই কাজটা আসো আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রেও করি। বিডি থেকে এডি বিয়োগ করে দাও, বিডি মাইনাস এডি, এবং নিচে হবে পি প্লাস এ মাইনাস কিউ মাইনাস এ। তাহলে এক্ষেত্রেও কিন্তু দাঁড়াচ্ছে নিচে পি মাইনাস কিউ, এবং উপরে ভালোভাবে লক্ষ্য করো বিডি থেকে এডি বাদ দিয়ে দিলে কিন্তু আবার থাকতেছে এবি। তাহলে আমরা যদি আবার এই যে এডি আর এই অনুপাতটাকে নেই, তাহলে দাঁড়াচ্ছে এডি ডিভাইডেড বাই কিউ প্লাস এ ইকুয়ালস টু কিন্তু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এটা ধরো আমাদের 2 নং ইকুয়েশন। এখানে আমরা জাস্ট কি করবো জানো? দেখো তো আমাদের দরকার কি, এডি থেকে এসি বাদ দিয়ে দাও, তাইলে তো সিডি পেয়ে যাবো। তাহলে লব্ধি কতটুকু সরে যাবে সেটা বের করতে হলে আমাদের দরকার সিডি, আর সেই সিডি আমরা পাবো এডি থেকে এসি মাইনাস করে। অর্থাৎ দেখো তো এখান থেকে আমরা কি দাঁড় করাতে পারি ইকুয়েশনটাকে চাইলে, এসি সমান লেখা যাইতো এবি বাই পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে কিউ। একইভাবে এখান থেকে আমরা লিখতে পারতাম এডি সমান কিন্তু এবি বাই পি মাইনাস কিউ ইন্টু কিউ প্লাস এ। আমরা লিখি আসো এবি বাই পি মাইনাস কিউ ইন্টু কিউ প্লাস এ। সেখান থেকে আমি মাইনাস করে দিব এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে কিউ। তাহলে এবি বাই পি মাইনাস কিউ কমন চলে আসতেছে, কিউ প্লাস এ থেকে কিউ বিয়োগ চলে গেলে শুধু একটা এ চলে আসবে। অর্থাৎ এই যে দেখো সিডি, অর্থাৎ আমাদের লব্ধি কতটুকু সরে গেল সেটা কিন্তু আমরা প্রশ্নের যেটা দেওয়া ছিল সেটাই প্রুফ করে ফেলতে পারলাম। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছো? দুই ক্ষেত্রে ইকুয়েশনটা অ্যাপ্লাই করো, আমরা কার থেকে কোনটা বিয়োগ করব কাঙ্ক্ষিত আনসারের জন্য ওইটা মাথায় এনে ফেল, দেন জাস্ট ওই ওয়াইজ ক্যালকুলেশন করে ফেল। ক্লিয়ার? এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে আসার জন্য। চলো পরের সিকিউতে চলে যাই আমরা। আচ্ছা, এক্ষেত্রে দেখো বলা হয়েছে 3টি বলের মান ও দিক যদি আমাদের এবিসি ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে সূচিত হয়, তাহলে ভেক্টর পদ্ধতিতে বলত্রয়ের লব্ধি নির্ণয় করতে বলছে আমাদের। এখন ধরো এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এবং আমাদের 3টি বল এই ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে সূচিত। অর্থাৎ ধরো এই দিকে আমরা দিচ্ছি পি বল, তাহলে এই ক্ষেত্রে হবে কিউ বল, এবং এই ক্ষেত্রে আসবে কিন্তু আর বল। এখান থেকে আমাদের লব্ধিটা বের করতে হবে। অর্থাৎ দেখো আমাদের 3টা বল এইভাবে আছে, একটা বল পি এইটা, আরেকটা বল কিউ এইটা, এবং অপর বল আর কিন্তু এইটা, রাইট? পি, কিউ এবং আর। আমরা যদি মধ্যবর্তী কোণটা চাই, দেখো তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু হবে এইটা, পুরোটা যদি 180 হয় এবং এই অ্যাঙ্গেলটা সি হয়, তাহলে এটা কিন্তু আসতেছে পাই মাইনাস সি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস সি গেল। একইভাবে কিউ আর আর এর মধ্যবর্তী কোণও কিন্তু আমাদের আসবে পাই মাইনাস এ। রেখাটাকে বর্ধিত করো, একই ক্রমে নিতে হয়, সেক্ষেত্রে আসবে কিন্তু পাই মাইনাস এ। একইভাবে বুঝতেই পারতেছো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস বি। একটু ক্লিয়ার করে দিই, দুইটারই কিন্তু শীর্ষবিন্দুকে একই পয়েন্টে এনে দেন অ্যাঙ্গেলটা বের করতে হয়। আমি পি কে সামনের দিকে বর্ধিত করে চিন্তা করছি, তাই অ্যাঙ্গেলগুলো এইভাবে আসছে, রাইট? এবার আসলে এখান থেকে আমাদের লব্ধিটা বের করি। ধরো আমি ধরতেছি আমাদের লব্ধিটা হচ্ছে এফ নেট। সেই এফ নেট আমরা কিভাবে পাবো? এ যোগ বি যোগ সি, 3টা বলের ভেক্টর এডিশন করে। চলো তো আমরা কাজ করি, উভয় পক্ষে এফ নেট দ্বারা গুণ করে দাও তো। অর্থাৎ এফ নেটের আমি ডট গুণন করতেছি উভয় পক্ষে। তাহলে ডান পক্ষে আমি দেখো লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইন্টু আবার এফ নেট। এফ নেট মানে কিন্তু এ প্লাস বি প্লাস সি। এফ নেট দ্বারা আমি উভয় পক্ষে গুণ করে দিছি, বুঝছো? উপরে কিন্তু ছিল এফ নেট সমান এ প্লাস বি প্লাস সি, আমরা এফ নেট দ্বারা গুণ করছি, বাট এক্ষেত্রে ভাইয়া লিখছি এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো দুইটা একই জাতীয় জিনিসকে গুণ করলে এখানে কি চলে আসবে বলো তো? এফ নেটের উপর স্কোয়ার চলে আসবে, এবং এক্ষেত্রে দাঁড়াচ্ছে দেখো এ ডট এ সি ডট সি ডট এ সি ডট বি এবং সি ডট সি। তাহলে এখানে আমরা সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে এ ডট এ মানে হচ্ছে এ স্কোয়ার। কারণ কি ডট কিভাবে করতে হয়, ওই দুইটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। যেহেতু দুইটা একই ভেক্টর এ এবং এ, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, সো cos 0 মান 1 হয়ে গেছে। একইভাবে আমরা পাবো বি স্কোয়ার, একইভাবে সি স্কোয়ার, এবং সর্বশেষে রয়ে যাবে 2 ইন্টু এ ডট বি প্লাস 2 ইন্টু বি ডট সি, কিন্তু ডট হবে, বুঝছো? প্লাস 2 ইন্টু সি ডট এ। এইভাবে দেখো আমরা 3টা বলের লব্ধি একবারে বের করতে পারি, কিন্তু এটা কিন্তু স্কোয়ার আছে, তো তোমরা লব্ধি বলের ভ্যালুটা লাগলে ওইটা বের করে রুট করে দিতে হবে উভয় পক্ষে। বুঝতে পারছি কিনা? সিম্পল। চলো আমরা খতে চলে যাই।
খতে দেখো আমাদের এই ত্রিভুজটা দেওয়া এবং সেখানে 3টা সদৃশ সমান্তরাল বল দেওয়া আছে আর বললো তাদের যে লব্ধি সম্মিলিতভাবে সেটা হচ্ছে এইচ বিন্দুগামী। এইচ কিন্তু এখানে লম্ব কেন্দ্র। তাহলে দেখো ভাইয়া যদি একটু ত্রিভুজটা আঁকাই, দেখো আমরা একটা শীর্ষ হতে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকি, এভাবে করে 3টি লম্ব যেই বিন্দুতে ছেদ করবে সেটাই কিন্তু আমাদের লম্ব কেন্দ্র, যেটাকে এখানে এইচ দ্বারা ডিনোট করা হয়েছে। এবং কোয়েশ্চেনে দেখো সদৃশ সমান্তরাল বলগুলো 3টা শীর্ষ দিয়ে ক্রিয়া করে। এটা হচ্ছে ধরো আমাদের আর বল কোয়েশ্চেনে দেওয়া, বি বিন্দুতে ক্রিয়া করতেছে এস বল এবং সি তে ক্রিয়া করতেছে দেখো টি বল। আমরা দেখো একটা কথা বলতে পারি না যে এস এবং টি এদের ক্রিয়া রেখা বিসি রেখা, তাহলে ওদের লব্ধি ডি বিন্দুতে চলে আসবে, এটা ধরো এস প্লাস টি। আবার এখান থেকে এডি রেখার লব্ধি চলে আসবে কিন্তু এইচ বিন্দুতে, অর্থাৎ এখানে লব্ধিটা আসবে এস প্লাস, এখানে কিন্তু টি ছিল, সো এস প্লাস টি প্লাস আর। ভাই বলতে চাচ্ছি এস প্লাস টি এবং আর এই দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি আবার এইচ দ্বারা ক্রিয়া করতেছে। বুঝতে পারছি কিনা কিভাবে ধাপে ধাপে চিন্তা করব? সো প্রথমে আসো এস এবং টি এর লব্ধি যে ডি বিন্দুতে ক্রিয়া করে, এখানে আমরা সদৃশ সমান্তরাল বলের ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা কি বলতে পারি বলতো? এস ইন্টু ওর হতে লব্ধির পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বিডি ইকুয়ালস টু টি ইন্টু ওইটা হতে লব্ধি পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু সিডি। দেখো এখান থেকে লেখা যায় এস বাই টি ইকুয়ালস টু কিন্তু সিডি বাই বিডি। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কি কি বলতো? ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি, ওই দুটো ত্রিভুজ আমরা tan এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, কারণ আমাদের প্রমাণে দেখো tan আছে। সো আমরা এবিডি হতে tan বি লিখতে চাই। আমাকে বলতো ত্রিভুজ এবিডি হতে tan বি এর সূত্র কি লেখা যাবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ লম্ব বাই ভূমি অর্থাৎ এডি বাই বিডি। বুঝতে পারি কিনা? এডি ডিভাইডেড বাই বিডি গেল। আমি যদি আবার ত্রিভুজ এসিডি নেই, সেখানেও দেখো এই যে 90 ডিগ্রি আছে অ্যাঙ্গেল। সো এখান থেকে যদি তুমি tan সি এর সূত্র লেখো, tan সি লম্ব হচ্ছে এডি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে সিডি। এই তুমি যদি এখান থেকে দেখো ভাগ করে দাও, এটা 1 এবং এটা 2, ভেবে জাস্ট ডিভাইড করে দাও। এটাকে দেখো আমরা 3 ধরে রাখছি, আমি এক্ষেত্রে 1/2 করে দিচ্ছি। তাহলে বলো তো কি লেখা যাবে? সিম্পলি tan বি বাই tan সি ইকুয়ালস টু এডি এডি কেটে গেছে, সো চলে আসতেছে সিডি বাই বিডি। আবার দেখো তো আমাদের সিডি বাই বিডি মানে কি ছিল? এস বাই টি না, রাইট? তাহলে দেখো এখান থেকে আমরা প্রুফ করে ফেললাম এস ডিভাইডেড বাই tan বি ইকুয়ালস টু কিন্তু টি ডিভাইডেড বাই tan সি। একইভাবে যদি আমরা এভাবে চিন্তা করতাম যে আর এবং টি এই দুইটা বলের লব্ধি আমাদের কাজ করতেছে এই ই বিন্দু দিয়ে আর প্লাস টি, এবং তখন ওই দুইটা ত্রিভুজ এ বি ই অথবা বিই সি ওই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে কিন্তু এই আর অনুপাতও পেয়ে যেতাম। সো অনুরূপভাবে বলে দেওয়া যায় আর বাই tan এ ইকুয়ালস টু কিন্তু টি বাই tan সি। সো আমাদের আলটিমেট যে প্রুফ দুটাকে ইকুয়েট করে দাও সেটাও কিন্তু চলে আসলো। ক্লিয়ার? চলো আমরা গতে চলে যাই এবার। গত দেখো বলছে 2 নং চিত্রের বলগুলোর ক্রিয়ারেখা কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল হলে এদের লব্ধির মান বের করো। অর্থাৎ একটু চিন্তা করো কি বলা হয়েছে। একটা সমবাহু ত্রিভুজ যদি আমাদের হয় এ পি এবং সি, ওই বাহুগুলো বরাবর 3টা বল যদি ক্রিয়া করে, ধরো পি দেন হচ্ছে কিউ দেন হচ্ছে আর, তাহলে এদেরকে তুমি যদি একটা বিন্দুতে নিয়ে যাও তাহলে বলো তো কিরকম দাঁড়াবে বলগুলো? এইরকম আসবে যে পি কিউ ও আর, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ দেখো 180 মাইনাস সি। সি কিন্তু দেখো 60 ডিগ্রি ছিল, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই চলে আসবে 120। এভাবে প্রত্যেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এক্ষেত্রে চলে আসবে 120, অর্থাৎ 120 ডিগ্রি কোণে আমাদের 3টা বল ক্রিয়া করতেছে এবং এদের লব্ধির মান বের করতে বলছে। আমরা কতেই কিন্তু বের করে আসলাম যে 3টা বলের লব্ধি একত্রে কিভাবে বের করতে হয় বলতো? এফ নেট হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ডট কিউ করো প্রথম দুইটা, দেন আবার প্লাস দিয়ে 2 ইন্টু কিউ প্লাস আর এর ডট করো, আবার প্লাস দিয়ে 2 ইন্টু আর প্লাস পি এর ডট করো। ডট মানে কি? ওই দুটার গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে ভাই যদি ভ্যালুটা বসাই দিই তাহলে দেখো দাঁড়াচ্ছে পি স্কোয়ার, অর্থাৎ পি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 6 নিউটন, দেন কিউ দেওয়া ছিল হচ্ছে আমাদের 8 নিউটন, আর সর্বশেষে আর দেওয়া ছিল কিন্তু 10 নিউটন। সো আসলে ভ্যালুগুলো বসাই দিই, 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার দেন 2 ইন্টু, দেখো এই প্রথম দুইটা ডট হবে কি পি ইন্টু কি, অর্থাৎ 6 ইন্টু 8 ইন্টু মধ্যবর্তী কোণের কোসাইন অর্থাৎ কজ 120। একইভাবে প্লাস 2 ইন্টু এবার কিউ আর আর অর্থাৎ 8 ইন্টু 10 ইন্টু কজ অফ 120 প্লাস আবার কি 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ 120। এই সিম্পলি পুরোটা অ্যাপ্লাই করে দাও, অত নিউটনে কিন্তু আনসার চলে আসবে। আচ্ছা, পুরোটাই কিন্তু রুটের ভিতরে, বুঝছো? আমাদের এখানে জায়গা নাই দেখে ভাইয়া নিচে নিয়ে লিখছি আর কি। বুঝতে পারছি? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, সিলেট বোর্ডের কতে দেখো বলা আছে দুটি সমান বলের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা দেখো জাস্ট ফর্মুলা লিখবো এখানে। লব্ধির বেলায় ফর্মুলা কি হয়? আর স্কোয়ার ইকুয়ালস টু বল দুটির বর্গের যোগফল প্লাস টোয়াইস পি কিউ
কজ আলফা, রাইট? এখানে দেখো বলে দিছে যে লব্ধির বর্গটা হবে বল দুটির গুণফলের 3 গুণ, অর্থাৎ গুণ করলে কি পি ইন্টু পি তার 3 গুণ, অর্থাৎ থ্রাইস পি স্কয়ার। এক্ষেত্রে বল দুটা যেহেতু সমান তাই পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি কজ আলফা, রাইট? যেহেতু এক্ষেত্রে পি ইকুয়ালস টু কিউ, এই সাইড নোটটা দিয়ে দিতে পারো চাইলে তোমরা। বাস এখান থেকে লেখা যায় থ্রাইস পি স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে 2 পি স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস কজ আলফা চলে আসছে, তাহলে দাঁড়াচ্ছে 3/2 ইকুয়ালস টু 1 প্লাস কজ আলফা। তাহলে বলো তো কজ আলফা ইকুয়ালস টু কি দাঁড়াবে? সিম্পলি হাফ না? অর্থাৎ আমরা বলে দিতে পারি আলফা ইকুয়ালস টু কিন্তু 60 ডিগ্রি। বলো ক্লিয়ার কিনা? আসো এবার আমরা খটা দেখে নিই। খতে বলা হয়েছে এই ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ও বিন্দু হতে দেখো তিন দিকে পি কিউ এবং আর বল কাজ করতেছে এবং এরা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এখানে আমাদের লামি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে এই প্রুফটা করতে বলছে। তাহলে ভাইয়া বোঝার সুবিধার জন্য ত্রিভুজটা বা এই চিত্রটা পুরোপুরি আরেকবার আঁকায় নিচ্ছি। দেখো এক্ষেত্রে আমাদের এই যে আমাদের তিনটা বল কাজ করতেছে, এখানে পি বল, এই দিকে কিউ বল এবং ও বিন্দু হতে এই দিকে কিন্তু আর বল, বিন্দুটা হচ্ছে ও। তাহলে আমরা লামি সূত্র অনুসারে কি বলতে পারি? আমি যদি পি বল নেই সেটা ডিভাইডেড বাই হবে সাইন অফ অপর দুইটার মধ্যবর্তী কোণ, যেটা কোনটা আমাকে বলো তো? এই অ্যাঙ্গেলটা না? এখন একটু মনে করে দেখো, ছোটবেলায় তোমরা পড়ে আসছো যে কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ একই চাপের উপরে দণ্ডায়মান আছে, কোন চাপের উপর বলো তো? বিসি চাপের উপর, রাইট? সো আমাদের এই বৃত্তস্থ কোণ যদি এ হয়, কেন্দ্রস্থ কোণ কিন্তু হবে টোয়াইস এ, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন অফ টোয়াইস এ। একইভাবে বলো তো কিউ ডিভাইডেড বাই অপর দুইটার মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে? এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হবে বি এর, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো টোয়াইস বি, অর্থাৎ লেখা যাচ্ছে সাইন টোয়াইস বি। একইভাবে আর ডিভাইড বাই চলে আসবে সাইন টোয়াইস সি। এবার যা সাইন টু থিটার ফর্মুলা লিখে ফেলো, পি ডিভাইডেড বাই 2 সাইন এ কজ এ, 2টা প্রত্যেকটা সূত্র থেকে দেখো কেটে যাবে, প্রত্যেকটা অনুপাত থেকেই 2 সাইন বি কজ বি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 সাইন সি কস সি। এখন একটু তোমরা মনে করে দেখো ত্রিভুজের সাইন সূত্র তোমাদের মনে আছে কিনা? এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সাইন সি, সেটা ইকুয়ালস টু হয়তো টোয়াইস আর, আর এখানে পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা, রাইট? তাহলে আমরা সাইন এ সমান কি লিখতে পারি বলো তো? এ বাই টোয়াইস আর না? একইভাবে সাইন বি সমান কি লিখতে পারি এখান থেকে? বি বাই টোয়াইস আর, প্রত্যেকটা অনুপাত নিয়ে আলাদা করে লেখা যায়। সাইন সি সমান লেখা যায় সি বাই টোয়াইস আর, ওইগুলাই দেখো এখানে প্রত্যেকটা সূত্রে বসাই দিব, এবং আশা করি আমাদের টোয়াইস আরটা বসানো লাগবে না, কারণ সেটা প্রত্যেকটা সূত্র থেকে এমনিও কেটে যাবে। সো ভাইয়া টোয়াইস আরটা আর লিখতেছি না। পি ডিভাইডেড বাই সাইন এর জায়গায় লিখতেছি এ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন বি এর জায়গায় লিখতেছি বি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন সি এর জায়গায় লিখতেছি সি। আচ্ছা তোমরা বোঝার জন্য টোয়াইস আর দ্বারা প্রথমে ভাগ করেই লিখো, পরে এমনিতেও এটা পরের লাইনে চলে যাবে। এবার কজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোসাইন সূত্র সেটা মনে করে দেখো, মনে আছে? কজ এ কি হইতো? কজ এ সমান হইতো অপর দুই বাহুর যোগফল বি স্কয়ার প্লাস ই স্কয়ার মাইনাস হইতো ই স্কয়ার মাইনাস হইতো এ স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস বিসি, রাইট? সো আমরা এক্ষেত্রে দেখো লিখতে পারবো কজ এর জায়গায় বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস বিসি। একইভাবে কজ বি এর জায়গায় লিখতে পারবো এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এসি। এখানে লিখতে পারবো কজ সি এর জায়গায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এবি, রাইট? এখন একটু ভেকে বলো, প্রত্যেকটা অনুপাত থেকে এই যে টোয়াইস আর, এই যে টোয়াইস আর, এই যে টোয়াইস আর কেটে গেল, এবং প্রত্যেকটা অনুপাতেই কিন্তু আমরা যদি এখানে একটা এ দ্বারা গুণ করি তাহলে উপরে আবার এ দ্বারা গুণ করতে হবে। একইভাবে এখানে বি দ্বারা গুণ করি, এখানে বি দ্বারা গুণ করতে হবে। একইভাবে এখানে সি দ্বারা গুণ করি, এখানে সি দ্বারা গুণ করতে হবে। তোমরা বলবো ভাই এটা কেন করলেন? আরে তাহলে আবার দেখো প্রত্যেকটা অনুপাতে 2 এবিসি 2 এবিসি 2 এবিসি কেটে দেওয়া যাবে। তাহলে দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে লাইনটা পি ডিভাইডেড বাই দেখো এ এ মিলে হয়ে গেছে কিন্তু এ স্কোয়ার ইন্টু যেটা ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু একইভাবে কিউ ডিভাইডেড বাই বি বিতে হয়ে গেছে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন আলটিমেটলি আর ডিভাইডেড বাই সি সিতে সি স্কোয়ার, দেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মিলায় দেখো আমাদের কাঙ্ক্ষিত যে প্রুফ ছিল খ নাম্বারে সেটা কিন্তু মিলে গেছে, রাইট? এবং গ নাম্বারটা লক্ষ্য করে, এটা অলরেডি আমরা করে আসছি। বিসদৃশ সমান্তরাল বল দুইটা দেওয়া আছে, এখানে তুমি বল দুটাকে এক পরিমাণ বা একক পরিমাণ বৃদ্ধি করছো, তাহলে সেটার ক্রিয়াবিন্দু সি থেকে ডিতে যতটুকু সরে গেছে ওই দূরত্বটা অর্থাৎ সিডি বের করতে বলছে। এই হুবহু কোয়েশ্চেনটা কিন্তু আমরা একটা সিকিউতে করে আসছি একটু আগে। তাহলে চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা এবার হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ সিকিউ। আমি ট্রাই করছি প্রত্যেকটা টাইপই যেন টাচ দেওয়া হয় ওই সিকিউ গুলোকে নিতে, ঠিক আছে? দেখো ক নম্বরে বলা হয়েছে কোনো বিন্দুতে এ ও বি দুটি বলের লব্ধি অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তবে বল দ্বারা অন্তর্গত কোণ নির্ণয় করো। বলো তো কি বুঝাইছে?
ধরো এই বিন্দুতে ক্রিয়াশীল আমাদের এ এবং বি বল, সেই বল দুটির লব্ধি যদি আমরা ধরি আর, সেটা ওদের মধ্যবর্তী কোণকে 1/3 বিভক্ত করে। অর্থাৎ ধরো ভাইয়া ধরতেছে এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু 3 থিটা, তাহলে এই আর ওদেরকে 1/3 অর্থাৎ থিটা কোণে দেখো বিভক্ত করছে, তাহলেই তো 1/3 ভাগ হয়ে গেল। তাহলে এই দিক দিয়ে অ্যাঙ্গেলটা কিন্তু হবে টোয়াইস থিটা। কারণ আমাদেরকে বের করতে হবে আলফার ভ্যালুটা কত, বা 3 থিটা ইকুয়ালস টু হোয়াট। তার জন্য দেখো আমরা কি করব, আমরা এখান থেকে ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। তার জন্য ধরো আমরা ধরে নিচ্ছি ও এ বি সি এই সামান্তরিক। বলতো এইটা যদি আমাদের বি হয়, সামান্তরিক সূত্র অনুসারে এইটাও বি হবে, কারণ এরা সমান্তরাল বাহু একটা সামান্তরিকের। তাহলে দেখো আমি লিখতে পারি বি ডিভাইডেড বাই অথবা এ বি ডিভাইডেড বাই সাইন অফ থিটা আসবে, কারণ ত্রিভুজের সাইন সূত্রে কি হয়, এর বিপরীত কোণ আসে বাহুর। আমি যদি ও এ বাহুকে নেই বা এ বলকে নেই, তাহলে এর যে বিপরীত কোণ যেটা কিনা এই অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু দেখো একান্তর কোণ টোয়াইস থিটা টোয়াইস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন টোয়াইস থিটা। তাহলে দেখো তো কি আসতেছে, বি ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু আমরা এখান থেকে লিখতে পারি এ ডিভাইডেড বাই 2 কস থিটা ইন্টু সাইন থিটা। সাইন 2 থিটার ফর্মুলা করছি, উভয় পক্ষ থেকে এখন তুমি চাইলে সাইন থিটা ক্যান্সেল আউট করে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা কস থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি, cos থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে a ডিভাইডেড বাই টোয়াইস b। তাহলে বলো তো আমাদের থিটা ইকুয়ালস টু হোয়াট, থিটা ইকুয়ালস টু কিন্তু cos ইনভার্স a বাই টোয়াইস b। আমাদের কিন্তু এটা চাই না, আমাদের চাইছে অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণটা, সেই মধ্যবর্তী কোণ কিন্তু 3 থিটা। অর্থাৎ আমাদের আলফা ইকুয়ালস টু 3 থিটা হবে 3 ইন্টু cos ইনভার্স a বাই b। এখানে a আর b এর ভ্যালু দেওয়া থাকলে কিন্তু আমরা বের করতে পারতাম। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। খ নম্বরে দেখো বলা হয়েছে পি কিউ আর তিনটা বল একটা ত্রিভুজের অন্তকেন্দ্র আই তে ক্রিয়া করতেছে এবং সেখানে তারা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ আমরা কিন্তু লামি সূত্রের গন্ধ পাচ্ছি। সেখান থেকে এই প্রুফটা আমাদের করতে হবে। তাহলে ভাইয়া আরেকবার চিত্রটা এঁকে ফেলি। দেখো এক্ষেত্রে ত্রিভুজের অন্তকেন্দ্র আই হতে আমাদের তিনটা বল কাজ করতেছে। ধরো এটা আমাদের পি বল, এটা হচ্ছে কিউ বল, এবং এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আর বল। আমি ডিনোট করে দিই শীর্ষগুলা এ বি এবং সি। আমরা অন্তকেন্দ্র কিভাবে পাই বলতো, ত্রিভুজের যে কোণগুলো তাদের সমদ্বিখণ্ডক একে, এই যে কোণ তিনটার যে সমদ্বিখণ্ডক রেখা তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নামই কিন্তু ভাইয়া দিছি আই। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, আমাদের অন্তকেন্দ্রটা আই হলে আমি ত্রিভুজ বিআইসি থেকে কি লিখতে পারি, কোণ বিআইসি সমান হবে, আমরা কিন্তু এই কোণটা জানি কি বলতো b/2, এই কোণটা জানি কি বলতো c/2, কারণ এদের সমদ্বিখণ্ডক আঁকা হয়েছিল। তাহলে আমাদের বিআইসি কোণটা হবে 180 মাইনাস বা পাই মাইনাস b/2 এবং c/2। একইভাবে লক্ষ্য করো, আমি যদি এই কোণ অর্থাৎ বিআইএ করতাম তখন কিন্তু একইভাবে চলে আসতো পাই মাইনাস a/2 মাইনাস b/2। একইভাবে আমরা যদি বের করতে চাইতাম এই কোণটা অর্থাৎ কোণ এআইসি, সেটাও কিন্তু আসতো পাই মাইনাস a/2 মাইনাস c/2। এখন আসলে আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে পারি কিভাবে, লামি সূত্র অনুসারে এখন আমরা অ্যাপ্লাই করতে পারি পি ডিভাইডেড বাই সাইন অফ অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ, যেটা দেখো এরকম পাই মাইনাস b/2 মাইনাস c/2। তাহলে লেখা যায় সাইন অফ পাই মাইনাস b/2 মাইনাস c/2 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই লেখা যাবে একইভাবে সাইন অফ পাই মাইনাস a/2 মাইনাস c/2। আবার আর ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস a/2 মাইনাস b/2। এখন একটু লক্ষ্য করো তো, আমি পাই মাইনাস b/2 মাইনাস c/2 কে কি লিখতে পারি, এই পুরো সামগ্রিক ত্রিভুজটাতে a প্লাস বি প্লাস সি তিনটা কোণের সমষ্টি কি পাই না। তাহলে আমরা যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই, a/2 প্লাস b/2 প্লাস c/2 সমান কিন্তু পাই/2 লেখা যায়। অর্থাৎ b/2 প্লাস c/2 ভ্যালু বের করি, সেটা কিন্তু আসতেছে পাই/2 মাইনাস a/2। বলো বুঝতে পারছি কিনা। আমরা শুধু এই অনুপাতটাতে এখন আপাতত ফোকাস করব, তাহলে বাকিগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবা। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস সামথিং। কি হয় বলতো, সেকেন্ড কোয়াড্রেন্ট যেখানে সাইন পজিটিভ, তাহলে সামনে চিহ্নটা পজিটিভ, দেন পাই/2 এর জোর গুণিতক দেখে সাইনই থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা দাঁড়াবে b/2 প্লাস c/2। লক্ষ্য করো তো আমরা b/2 প্লাস c/2 এর জায়গায় কি রিপ্লেস করে দিতে পারবো, p বাই সাইন পাই/2 মাইনাস a/2। একইভাবে বাকি অনুপাতগুলো এভাবে দেখবা চলে আসবে, কিউ ডিভাইডেড বাই সাইন পাই/2 মাইনাস b/2, একইভাবে আর ডিভাইডেড বাই সাইন পাই/2 মাইনাস c/2। বলো বুঝতে পারছি কিনা। ক্লিয়ার? চলো আমরা আমাদের শেষ ম্যাথ এই সিকিউর গ নাম্বারটা সলভ করে ফেলি। আচ্ছা, এই ক্ষেত্রে গ নাম্বারে ভালো মতো লক্ষ্য করো, এই ত্রিভুজের তিনটা শীর্ষতে আমাদের এরকম সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে এবং কোয়েশ্চেনে বলা এদের লব্ধি যদি পরিকেন্দ্র ও দিয়ে যায়, এদের লব্ধিটা আমরা ধরতেছি পরিকেন্দ্র ও দিয়ে যাবে, অর্থাৎ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ এই বিন্দু দিয়ে গামী হবে। তাহলে আমরা দেখো প্রথমে কি ধরতে পারি, বি এবং সি এই দুই বিন্দুতে ক্রিয়াশীল, ভি ও ডাব্লিউ বলের লব্ধি ক্রিয়া করতেছে এখানে, যেটা কিনা আমাদের ভি প্লাস ডাব্লিউ। এই বিন্দুটার নাম ধরো আমরা দিচ্ছি ডি, রাইট। এরপর এই ভি প্লাস ডাব্লিউ আর ইউ এর লব্ধি আবার আমাদের ক্রিয়া করতেছে ও বিন্দুতে, যেটা হবে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ।
রাইট? তাহলে আমরা এখান থেকে প্রথমে ইকুয়েশন দাঁড় করাতে পারি ভি ইন্টু এর হতে লব্ধি পর্যন্ত দূরত্ব বিডি ইকুয়ালস টু দেখো ডাব্লিউ ইন্টু এর হতে লব্ধি পর্যন্ত দূরত্ব সিডি। তাহলে দেখো তো কি লেখা যায়, ভি বাই ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু সিডি বাই বিডি। এখন একটু লক্ষ্য করো, আমরা দুইটা ত্রিভুজ নিয়ে অ্যানালাইসিস করব, ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি। কেন দেখো, ত্রিভুজ বিওডিতে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি এবং আমি লিখতে চাই বিডি, সেটা ডিভাইড বাই কি হবে বলতো, বিডি বাহুর যে বিপরীত কোণ সেটা হচ্ছে বিওডি, অর্থাৎ এখানে হবে সাইন কোণ বিওডি ইকুয়ালস টু আমি যদি ওডি বাহু নেই সেটা ডিভাইডেড বাই এর যে বিপরীত কোণ অর্থাৎ সাইন কোণ ওবিডি। এটা থাকলো আমাদের 1 নং ইকুয়েশন। একইভাবে ত্রিভুজ সিওডি তে তুমি সাইন সূত্র অ্যাপ্লাই করো, এখান থেকে লেখো সিডি। তোমরা বুঝতেই পারতেছো বিডি আর সিডি কেন নিছে, কারণ এক্ষেত্রে আমাদের বিডি আর সিডি কিন্তু লাগবে, ওই অলরেডি আমাদের ইকুয়েশন দাঁড় করানো আছে। তাহলে সিডি ডিভাইডেড বাই এর যে বিপরীত কোণ সেটা হবে সাইন অফ কোণ সিওডি ইকুয়ালস টু কমন যে বাহুটা ওডি ডিভাইডেড বাই সাইন অফ কোণ ওসিডি। রাইট? এখানে একটু ভালো মতো লক্ষ্য করো, এই যে ওসি এবং ওবি এই দুইটাই কিন্তু বৃত্তটার ব্যাসার্ধ, এই যে আমাদের পরিবৃত্ত তার ব্যাসার্ধ, তাহলে বাহু দুটা সমান। আবার ওডি এদের সাধারণ বাহু, তাহলে কিন্তু বলাই যাচ্ছে এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল দুটো কিন্তু পরস্পর সমান, অর্থাৎ কোণ ওসিডি এবং কোণ ওবিডি কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা দেখো কি করতে পারি, 1 কে 2 দ্বারা ভাগ করে দাও, 1/2 করলে দাঁড়াচ্ছে বিডি ডিভাইডেড বাই সিডি ইনটু এক্ষেত্রে রয়ে যাচ্ছে সাইন কোণ সিওডি ডিভাইডেড বাই সাইন কোণ বিওডি, আর ওই পক্ষে দেখো ওডি ওডি কেটে যায় এবং এই দুটা কোণ যেহেতু এক্স্যাক্টলি একে অন্যের অপোজিট, সো 1। তো আমরা কি লিখতে পারি বলতো, সিডি বাই বিডি সমান কিন্তু সাইন কোণ সিওডি, অপর পাশে নিয়ে গেছি ডিভাইডেড বাই সাইন বিওডি, সত্য কিনা। আবার এই সিডি বাই বিডি মানেই কিন্তু আমাদের ছিল ভি বাই ডাব্লিউ, এই যে ভি বাই ডাব্লিউ। এবার আমাদের কাজ সিওডি আর বিওডি নিয়ে। একটু ভালো মতো লক্ষ্য করো তো চিত্রটার মধ্যে, সিওডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কিভাবে পেতে পারি, আমাকে আগে বলো এই অ্যাঙ্গেলটা কত, টোয়াইস বি না? কিভাবে পাইলাম দেখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই যে বৃত্তস্থ কোণ বি, কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টোয়াইস বি। তুমি এই টোয়াইস বি এবং সিওডি যোগ করে পাও 180, কারণ পুরোটা দেখো একটা রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা চাইলে সিওডি কে বলতে পারি পাই মাইনাস টোয়াইস বি, অর্থাৎ এখান থেকে লেখা যায় দেখো সিডি বাই বিডি ইকুয়ালস টু সাইন সিওডি না লিখে লিখো পাই মাইনাস টোয়াইস বি। একইভাবে তুমি বিওডির জন্য কি করবা দেখো, বিওডি এই অ্যাঙ্গেলটাকে চাইলে তুমি এই পুরো অ্যাঙ্গেলটাকে বাদ দিতে পারো 180 থেকে, যেটা কিন্তু হবে টোয়াইস সি এই পাশে, কারণ এটা হচ্ছে সি বৃত্তস্থ কোণ আর এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ টোয়াইস সি। তাই হয়ে যাচ্ছে সাইন পাই মাইনাস টোয়াইস সি। বুঝতে পারছো কিনা ভাইয়া? দেখো আরেকবার বলি, এই যে এতটুকু এতটুকু কিন্তু আমাদের টোয়াইস সি, সো পুরোটা যেহেতু 180 তার থেকে টোয়াইস সি বাদ দিলেই তো তুমি এটা পেয়ে যাচ্ছ। রাইট? আমাদের আসলে সিডি আর বিডি নেওয়া দরকার ছিল না, আমরা ভি বাই ডাব্লিউ লিখতে পারতাম। তাহলে ডিরেক্টলি এখান থেকে বলা যাচ্ছে ভি বাই ডাব্লিউ ইকুয়ালস টু সাইন টু বি বাই সাইন টু সি। একইভাবে তুমি অন্য দুইটা বলের লব্ধি নিয়ে কাজ করলে কিন্তু এটাও পেয়ে যাইতা যে ডাব্লিউ বাই ইউ ইকুয়ালস টু সাইন টোয়াইস সি বাই সাইন টোয়াইস এ। সো তিনটা বলের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু সাইন 2a 2b 2c এই অনুপাতে চলে আসছে। বাট আমাদের এখনো কাজ শেষ হয় না, কারণ আমাদের এটাকে দেখো কজে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, ভাইয়া দেখো লিখতেছি ইউস টু ভি, ভাইয়া দেখো লিখলাম তিনটা বলের যে অনুপাত সেটা আমাদের আদলে কি আসছে, সাইন টোয়াইস এ ইস টু সাইন টোয়াইস বি ইস টু সাইন টোয়াইস সি। তুমি কি করতে পারো, প্রত্যেকটা সাইনের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে সাইন 2 থিটার ফর্মুলা করে দাও, 2 সাইন এ কজ এ ইস টু 2 সাইন বি কস বি ইস টু 2 সাইন সি কস সি। 2 গুলো সব চটকে যাবে। বুঝতেইছোই যে কজ এ কস বি কস সি ভাঙানোর কোনো দরকার নাই, বাট সাইনের জায়গায় আমরা অলরেডি এটা করা শিখছি, লিখতে পারি 2 ইন্টু এ ডিভাইডেড বাই টোয়াইস আর, এই কজে থাকলো 2 ইন্টু সাইন বির জায়গায় বি ডিভাইডেড বাই টোয়াইস আর ইন্টু কস বি ইস টু 2 ইন্টু সাইন সির জায়গায় সি ডিভাইডেড বাই টোয়াইস আর, ত্রিভুজের সাইন সূত্র থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো দেখো আলটিমেটলি কি আসলো, এ কজ এ বাকিগুলো কেটে যায় ইস টু বি কস বি ইস টু সি কস সি। বলো ক্লিয়ার কিনা? আমাদের কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু আমরা মিলাই ফেলতে পারছি। রাইট? সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকটা টাইপ ধরতে পারছো এবং এই টাইপগুলো ভালো মতো প্র্যাকটিস করে গেলে বা কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকলে, এই যে প্রমাণ রিলেটেড যে ম্যাথগুলো এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। যদি বাসায় প্র্যাকটিস না করা থাকে তাহলে কিন্তু ওখানে যে মিলানোটা টাফ, এই জ্যামিতিক যে প্রমাণগুলো। সো আশা করি এই কাঙ্ক্ষিত প্র্যাকটিসটা যদি তোমরা করতে পারো, বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা হলেও সিকিউ তোমরা আনসার করে আসতে পারবা। ঠিক আছে? কনিক থেকে সাধারণত আমাদের 2টা কোয়েশ্চেন আসতে দেখা যায়, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা থেকে একটা কোয়েশ্চেনই থাকে। সো আশা করি ওইটা তোমরা আনসার করতে পারবা। রাইট? তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।